আচ্ছা, এক সেকেন্ড। সাউন্ড আর ছবি ঠিক আছে? যারা অনলাইনে আছে একটু বলবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আগে আমরা কম্প্রিহেনশন স্টার্ট করছি। লাস্ট ক্লাসে 10 নাম্বার অবধি হয়ে গেছিলো, 11 থেকে পড়ছি। হ্যাঁ, 11 থেকে স্টার্ট করে দিচ্ছি। তারপর লাস্টে আচ্ছা পড়ে এসছো? ওই ইংলিশ পড়া দেওয়া ছিল, যেটা মুখস্থ হয়েছে কিছু? ঠিক আছে, পড়ে নিও কিন্তু, কারণ এগুলো জমে গেলে কিন্তু লাস্টে খুব অসুবিধা হয়ে যাবে। সাথে মানে ক্লাসে যেটুকু যেটুকু পড়া দিচ্ছে ওইটা আর কি একসাথে করে করতে থাকো। এবার দাঁড়াও, লিঙ্কে ক্লিক করো। মনে হয় জয়েন করতে পারছে না, লিঙ্কের ওপর ক্লিক করতে হবে তো। তাহলে কি ফোনের কোনো অসুবিধা নাকি কে জানে। আচ্ছা, 11 নাম্বার প্যাসেজটা আমাকে একটু বলো, কোনটা দিয়ে স্টার্ট হচ্ছে? প্যাসেজ ফর্মালাইজেশন, এইটা তো? আচ্ছা ঠিক আছে, স্টার্ট করছি। হ্যাঁ, ফর্মালাইজেশন দিয়ে। Formalization is indeed a desirable process both for enterprises and workers in the Indian economy. বলছে ভারতের অর্থনীতিতে ফর্মালাইজেশন দুটো সেক্টর হয়। আগে একটু এই জিনিসটা বুঝে নাও। অ্যাকচুয়ালি ইকোনমিতে দুটো সেক্টর, একটা হচ্ছে ফর্মাল সেক্টর, একটা হয় ইনফর্মাল সেক্টর। ফর্মাল সেক্টর যেমন ধরো প্রতিষ্ঠান যেগুলো থাকে, অর্গানাইজড থাকে, যেমন ধরো ডাক্তার, নার্স, টিচার, বা একটা প্রাইভেট কোম্পানি হলেও যেমন ধরো যে TCS এর আন্ডারে যে চাকরি করে সে ফর্মাল একটা কোম্পানিতে চাকরি করে। ইনফর্মাল সেক্টর কোনগুলো? যেমন ধরো স্টেশনের পাশে যে স্টেশনারি ছোটো ছোটো দোকানগুলো থাকে, পাড়ার বাড়ির মধ্যে কেউ একটা মুদি দোকান দিয়েছে, সেই রকম টাইপের দোকানগুলোকে ইনফর্মাল সেক্টর বলে। তো বলছে যে এই ফর্মালাইজেশন হওয়াটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। কিসের জন্য ইম্পর্টেন্ট? একটা ডিজায়ারেবল প্রসেস ফর বোথ এন্টারপ্রাইজ অ্যান্ড ওয়ার্কার, মানে ওই অর্গানাইজেশনের জন্যও দরকারি, প্লাস যারা কাজ করে ওখানে সেই সমস্ত ওয়ার্কারদের জন্যও প্রয়োজন। দ্য ফাইনাল অবজেক্টিভ অফ ফর্মালাইজেশন ইজ টু ইমপ্রুভ দ্য ওয়ার্কিং অ্যান্ড লিভিং কন্ডিশন অফ দোজ ইন দি ইনফর্মাল ইকোনমি। তো ফর্মালাইজেশনের উদ্দেশ্য কী হওয়া উচিত? যারা ইনফর্মাল ইকোনমিতে চাকরি বাকরি করছে তাদের লিভিং স্ট্যান্ডার্ড, বেঁচে থাকার যে যতটুকু তারা খাবার খাচ্ছে, পোশাক আশাক করছে, যে লাইফস্টাইলের মধ্যে থেকে তারা যাচ্ছে, সেটাকে আপগ্রেড করা হচ্ছে মেন উদ্দেশ্য। The supposed formalizations that happened during the pandemic is mainly an outcome of the shrinkage of the informal sector under extreme duress. মানে কি বলছে? দ্য সাপোজড ফর্মালাইজেশনস, যেটুকু ফর্মালাইজেশনস হয়েছিল সেইটা হয়েছিল কখন? প্যান্ডেমিকের সময়, কোভিডের সময়। ইজ মেইনলি অ্যান আউটকাম অফ দ্য শ্রিঙ্কেজ অফ দ্য ইনফর্মাল সেক্টর। সেই সময় ফর্মালাইজেশন একটু হয়েছিল, তার মানে এই নয় যে ফর্মালাইজেশনের পরিমাণ বেড়েছে। কি হয়েছিল? ইনফর্মাল সেক্টর কমে গেছিলো, যেহেতু দেখবে সেই সময় কোভিডের সময় বহু লোকের কাজ চলে গেছিলো ইনফর্মাল সেক্টরে যারা চাকরি করতো, বাট যারা ফর্মাল সেক্টরে করতো তাদের কিন্তু কারোর চাকরি যায়নি। তারা 2 মাস 6 মাস বাড়িতে বসে থাকলেও তাদের মায়নাটা ঢুকে গেছে। সো সেটাই বলছে যে তখন যে ফর্মালাইজেশনের পরিমাণটা বেড়েছিল সেটা অ্যাকচুয়ালি পরিমাণে বাড়া নয়, কারণ হচ্ছে যেহেতু ইনফর্মাল সেক্টর কমে গেছে, অটোমেটিক্যালি দেখে মনে হচ্ছে যেন ফর্মাল সেক্টর বেড়ে গেছে, আদতে বাড়েনি। ঠিক আছে, আচ্ছা এক সেকেন্ড, দেখো তো এটা কী লেখা? আচ্ছা, দ্য ইনফর্মাল সেক্টর, আমি লাইনটা গুলিয়ে ফেলেছি। The informal sector will come back to life as much of it represents the survival efforts of the working poor. বলছি ইনফর্মাল সেক্টর আবার পুনরায় ফিরে আসবে জীবনে কখন? অ্যাজ মাচ অফ ইট রিপ্রেজেন্ট, যেহেতু এটা কি রিপ্রেজেন্ট করে? সার্ভাইভাল এফোর্টস অফ দ্য ওয়ার্কিং পুয়ার, যে সমস্ত লেবার ক্লাস, যে গরিবরা রয়েছে তারা কীভাবে জীবন ধারণ করছে সেইটাকে রিপ্রেজেন্ট করে হচ্ছে ইনফর্মাল সেক্টর। কারণ ম্যাক্সিমাম ওয়ার্কিং পুয়ার যারা রয়েছে তারা কোথায়? এই ইনফর্মাল সেক্টরেই কাজ করে থাকে। ঠিক আছে, এটা একটা ইকোনমির প্যাসেজ। এখানে কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইব দ্য সেন্ট্রাল আইডিয়া বিং কনভেড বাই দ্য প্যাসেজ? সেন্ট্রাল আইডিয়া বলছে। ঠিক আছে, সেন্ট্রাল আইডিয়া মানে কি? টোটাল ওভারঅলে কি বোঝাতে চাইছে সেটাকে সেন্ট্রাল আইডিয়া বলে। অপশান পড়ি একটা একটা আমরা। উই আর মুভিং টুয়ার্ডস ফর্মালাইজেশন অফ দি ইকোনমি, আমরা দিন দিন ইকোনমির ফর্মালাইজেশনের দিকে এগিয়ে যাচ্ছি। দেয়ার ইজ আ ট্রেন্ড টুয়ার্ডস রিডিউসিং ফর্মালাইজেশনস অফ দ্য ইকোনমি, একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যেটাতে দেখা যাচ্ছে ইকোনমিতে ফর্মালাইজেশনস কমে যাচ্ছে। দ্য ইকোনমি উইটনেসড আ মুভমেন্ট টুয়ার্ডস ফর্মালাইজেশনস ডিউরিং দ্য টাইম অফ প্যান্ডেমিক, অর্থনীতি একটা ফর্মালাইজেশনের দিকে এগিয়ে গেছে বা ফর্মালাইজেশনসটাকে দেখেছে কখন? ডিউরিং দ্য টাইম অফ প্যান্ডেমিক, কোভিডের সময় এটা দেখেছে। ডিতে বলছে রিডাকশন অফ ইনফর্মাল সেক্টর ডিউরিং COVID-19 প্যান্ডেমিক ওয়াজ এক্সট্রিম,
কোভিড-19 প্যান্ডেমিকের সময় ইনফর্মাল সেক্টরের কমে যাওয়া অত্যন্ত বেশি পরিমাণে ছিল। ঠিক আছে, এবার বলো কোনটা সেন্ট্রাল আইডিয়া হতে পারে? ডিরেক্ট অ্যান্সার নয় কিন্তু, সেন্ট্রাল আইডিয়া। গোটা প্যাসেজে কি বলতে চাইছে, কোনো স্টেটমেন্ট ইয়ে নয় কিন্তু, যে ওরা কোনো এক্সট্রিম কিছু বলতে চাইছে না, কিন্তু ওরা বলতে চাইছে যে কি ঘটেছিল। জেনারেল যে অ্যান্সারটা থাকবে, জেনারেল অ্যান্সার খোঁজো, এক্সট্রিম অ্যান্সার নয়। অনলাইন যারা বলবে বলতে পারো, বলার সময় মিউট অপশানটা ঠিক ক্লিক করে অফ করে নিও, ঠিক আছে, আবার অন করে দিও। প্যাসেজ নাম্বার 11 তোমাদের পিডিএফের 11 নাম্বার প্যাসেজ, সেন্ট্রাল আইডিয়া বলছে কিন্তু, ওভারঅল জিস্ট কাইন্ড অফ সেন্ট্রাল আইডিয়া, মানে কিসের ওপর বেস করে প্যাসেজটা আমরা আলোচনা করলাম এতক্ষণ, বলো কোনটা মনে হচ্ছে, কোনটা আন্দাজ? ডি মনে হচ্ছে, এ মনে হচ্ছে না, এখানে এ তো কোনোভাবেই হবে না, কারণ উই আর মুভিং টুয়ার্ডস ফর্মালাইজেশন অফ ইকোনমি, আমরা দিন দিন ফর্মালাইজেশনের দিকে এগিয়ে যাচ্ছি না, এটা প্যাসেজের সেন্ট্রাল আইডিয়া নয়, কারণ এখানে বলেইছে যে ফর্মালাইজেশন ইজ ইনডিড আর ডিজায়ারেবল প্রসেস ফর বোথ দ্য এন্টারপ্রাইজ অ্যান্ড ওয়ার্কার, মানে ফর্মালাইজেশন হওয়াটা খুব প্রয়োজন, কারণ আমাদের নেই ফর্মালাইজেশন, আমাদের নেই, সেই জন্যেই আমাদের ডিজায়ার, মানে আমরা চাহিদা কখন আসে, যখন জিনিসটা থাকে না, জিনিসটা থাকলে কি আর চাহিদা থাকে তার? সো এটা আমাদের নেই, কিন্তু এখানে উল্টো বলছে, এখানে বলছে মুভিং টুয়ার্ডস ফর্মালাইজেশন, আমরা দিন দিন ফর্মালাইজেশনের দিকে এগিয়ে যাচ্ছি, বাট আদতেও কি আমরা এগোচ্ছি? তাহলে কি হতে পারে, কোনটা হতে পারে? প্রথমে অ্যান্সার খুঁজবে না, প্রথমে বাদ দেবে, মানে কোনটা হতে পারে না, কতগুলোকে বাদ দেওয়া যায় সেইটা করবে। আচ্ছা আমি একটা একটা করে বলছি। এ কেন হবে না বুঝিয়ে দিয়েছি, বি কেন হবে না দেখো, দেয়ার ইজ আ ট্রেন্ড টুয়ার্ডস রিডিউসিং ফর্মালাইজেশন অফ দ্য ইকোনমি, ইকোনমির একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যেটাতে ফর্মালাইজেশন দিন দিন কী হচ্ছে, রিডিউস হচ্ছে বা কমে যাচ্ছে, বাট এখানে তো এই বিষয়টা নিয়ে কথাই বলেনি, ফর্মালাইজেশন কমছে না বাড়ছে সেটা বলেনি, এখানে মেন কনসার্ন কিন্তু প্যান্ডেমিকের সময় কি হয়েছিল, প্যান্ডেমিকের সময় কোভিডের সময় যে ফর্মালাইজেশন কমেছে না বেড়েছে সেইটা নিয়ে মেন কনসার্ন, কারণ এখানে বারবার করে কিন্তু এই কথাটাই বলছে, দেখো দ্য সাপোজড ফর্মালাইজেশনস দ্যাট হ্যাপেন ডিউরিং দ্য প্যান্ডেমিক ইজ মেনলি আন্ডার দ্য এক্সট্রিম ডিউরেস, ঠিক আছে, সিটা হচ্ছে অ্যান্সার, দ্য ইকোনমি উইটনেসড আ মুভমেন্ট টুয়ার্ডস ফর্মালাইজেশনস ডিউরিং দ্য টাইমস অফ দ্য প্যান্ডেমিক, প্যান্ডেমিকের সময় একটা ট্রেন্ড দেখা গেছে যেটাতে কমে গেছে, ঠিক আছে, উইটনেস আ মুভমেন্ট টুয়ার্ডস দ্য ফর্মালাইজেশনস মানে আস্তে আস্তে সেই কোভিডের সময় প্যান্ডেমিকের সময় ফর্মালাইজেশনস বেড়েছিল, কিন্তু বাকি সময় কিন্তু বাড়েনি, প্যাসেজটাতে মোস্টলি প্যান্ডেমিকের ওপরেই এমফাসাইজ করছে। ডি কেন হলো না দেখো, রিডাকশন অফ ইনফর্মাল সেক্টর ডিউরিং দ্য কোভিড-19 প্যান্ডেমিক ওয়াজ এক্সট্রিম, এখানে ইনফর্মাল সেক্টরেরটা যে এক্সট্রিম হয়েছে সে কথা কিন্তু একবারও মেনশন করেনি, শুধুমাত্র কি বলেছে, শ্রিঙ্কেজ, শ্রিঙ্কেজ মানে একটু কমে যাওয়া, ঠিক আছে, সো একটু কমে যাওয়া আর অনেক কমে যাওয়ার মধ্যে অনেকটা তফাৎ আছে, তো সেই কারণে অ্যান্সার সি হবে, হচ্ছে তোমার অপশান সি হবে অ্যান্সার। এক সেকেন্ড দাঁড়াও একটুখানি, আচ্ছা অনুরূপা আজকে ফার্স্ট জয়েন করলে তো তোমাকে আমি একটু পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো, হ্যাঁ আচ্ছা আমি যে কম্প্রিহেনশনের যেটা করাচ্ছি সেইটার পিডিএফটা আমি তোমাকে টেলিগ্রামে পাঠিয়ে দিচ্ছি, একবার ওখান থেকে ডাউনলোড করে নাও। লাস্ট ক্লাসে আমরা 1 থেকে 10 করে ফেলেছি, আজকে 11 নাম্বার দিয়ে স্টার্ট করেছি, হ্যাঁ 11 নাম্বারটা হয়ে গেছে, 12 নাম্বারে এখন যাচ্ছি, তুমি 12 থেকে দেখতে থাকো, আর প্রথম যেটা 11টা বাদ গেছে ওটা পরে রেকর্ডেড ভার্সনস থেকে দেখে নিও। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা 12 নাম্বার কোশ্চেনটা দেখো, 11 নাম্বারের অ্যান্সার কী হবে তাহলে, সি হবে, হ্যাঁ, দ্য ইকোনমি উইটনেসড আ মুভমেন্ট টুয়ার্ডস দ্য ফর্মালাইজেশনস ডিউরিং দ্য টাইমস অফ দ্য প্যান্ডেমিক। দেখো পরের প্যাসেজে 12 নাম্বার প্যাসেজ পড়ছি, রেইন ইন অক্টোবর ইজ নট ইউজুয়াল, অক্টোবর মাসে জেনারেলি বৃষ্টি দেখা যায় না, অক্টোবর ইজ কনসিডার্ড আ মান্থ ফর ট্রানজিশন ডিউরিং হুইচ দ্য সাউথ ওয়েস্ট মনসুন উইথড্রজ অ্যান্ড গিভস ওয়ে টু দ্য নর্থ ইস্ট মনসুন দ্যাট লার্জলি এফেক্ট দ্য সাউদার্ন পেনিনসুলার ইন্ডিয়া মেনলি অন দ্য ইস্টার্ন সাইড। কী বলেছিলাম লাস্ট ক্লাসে, যখন বড় লাইন থাকবে আমরা পার্ট পার্ট করে ভেঙে ভেঙে পড়বো, ঠিক আছে। অক্টোবরকে জেনারেলি কি বলা হয়ে থাকে, একটা ট্রানজিশন মান্থ, ট্রানজিশন কেন, যে মাসে হচ্ছে ঠান্ডা আসতে থাকে গরম চলে যায়, যেটাকে বলা হয়ে থাকে রিট্রিটিং মনসুন বলে, মনসুন রিট্রিট করে ব্যাক করে চলে যায়।
ডিউরিং হুইচ দ্য সাউথ ওয়েস্ট মনসুন, এই যে দক্ষিণ পশ্চিমী মৌসুমি বাতাস কী করে, উইথড্র করে নেয়, নিজে সরে যায়, এবং নর্থ ইস্ট মনসুন, উত্তর পূর্ব মৌসুমি বাতাস যেটা থাকে বা উত্তর পূর্ব বাতাস যেটা থাকে সেইটা ইন্ডিয়াতে ঢোকে। আর স্পেশালি এটা কোথায় ঢোকে, দক্ষিণ গোলার্ধ, আমাদের যে দক্ষিণ ইন্ডিয়াটা রয়েছে, সাউদার্ন পেনিনসুলার ইন্ডিয়া, দক্ষিণের উপদ্বীপীয় ভারত যেটাকে বলা হয়, ঠিক আছে। মেনলি অন দ্য ইস্টার্ন সাইড, মানে আমাদের দক্ষিণের পূর্ব দিকটার থেকে ঢোকে, মানে হচ্ছে আমাদের এই সাইডটা, হ্যাঁ এই সাইডে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ভাইজ্যাক, তারপর হচ্ছে এদিকে ওড়িশা, পশ্চিমবঙ্গ, এই সাইডের পূর্ব দিক থেকে ঢুকছে। ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস, পশ্চিমী ঝঞ্ঝা, which begin to have significant interference in the local weather over the extreme northern parts of India are commonly in case of either rain or snowfall. দেখো আবার বড় লাইন আমরা ভেঙে ভেঙে পড়বো। পশ্চিমী ঝঞ্ঝা which begin to have significant interference মানে নাক গলানো বা একটা ভূমিকা থাকে, যেটাতে পশ্চিমী ঝঞ্ঝার একটা বড় ভূমিকা থাকে ইন লোকাল ওয়েদার, মানে যে লোকাল এলাকার যে ওয়েদার থাকে সেই এলাকাতে, ওভার দ্য এক্সট্রিম নর্দার্ন পার্ট অফ ইন্ডিয়া, স্পেশালি এক্সট্রিম নর্দার্ন পার্টে, এক্সট্রিম নর্দার্ন পার্ট মানে কাশ্মীর, উত্তরাখণ্ড, একদম ওপরের যে উত্তরের দিকটা সেই দিকটাতে। আর কমনলি ইন কেস অফ ইদার রেন অর স্নোফল, তো যার ফলে কি হয়, অক্টোবর মাসের পর থেকে এর একটা ইম্প্যাক্ট কোথায় দেখা যায়, একদম এক্সট্রিম নর্দার্ন ইন্ডিয়াতে বৃষ্টি বা তুষারপাত দেখা যায়, ঠিক আছে, পশ্চিমী ঝঞ্ঝার জন্য। তো এটা কি জিওগ্রাফি, আগের দিন বলেছিলাম কি জিএস পেপার ভালো করে রেডি করো, জিএস এর সাথে অটোমেটিক্যালি ইকোনমি রেডি হবেই। যাদের জিএস ভালো রেডি থাকে তাদের এই ইসের যে কী বলে প্যাসেজগুলোতে খুব একটা কোনো সমস্যা হয় না। লাস্ট প্যাসেজ, আগের দিন যে 10টা প্যাসেজ পড়লাম প্রত্যেকটাই জিএস এর সাথে কানেক্টেড, দেখো এটা ইকোনমির সাথে, এটা জিওগ্রাফির সাথে, প্রত্যেকটাই জিএস এর যদি নলেজ ভালো থাকে তোমার প্যাসেজ পড়তে প্রবলেম হবে না, মানে বুঝতেও প্রবলেম হবে না। কোশ্চেন বলছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হুইচ অফ দ্য অ্যাবভ ইজ দ্য ক্রাক্স অফ দ্য প্যাসেজ। আগের দিন আমরা কি বলেছি, ক্রাক্স মানে কি কাইন্ড অফ জিস্ট মতো, যেটা কিনা টোটাল ওভারঅল একটা জিস্টকে বোঝাচ্ছে বা একটা সারমর্ম মতো বোঝাচ্ছে। কি বলছে কোশ্চেন দেখি আমরা পড়ি। সাউথ ওয়েস্ট মনসুন কজেস দ্য অনসেট অফ নর্থ ইস্ট মনসুন, বলছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বাতাস কারণ হিসাবে, কজেস দ্য অনসেট অফ নর্থ ইস্ট মনসুন, নর্থ ইস্ট মনসুন আসার কারণ হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বাতাস। বি, নর্থ ইস্ট মনসুন কজেস লেস রেইনফল দ্যান দি সাউথ ওয়েস্ট মনসুন, বলছে উত্তর পূর্ব মৌসুমি বাতাসের ফলে কম বৃষ্টিপাত হয়, যেটা কিনা দক্ষিণ পশ্চিম মৌসুমি বাতাসে বেশি হয়। সিতে বলছে ট্রানজিশন অফ ওয়েদার ইন ইন্ডিয়া টেক্স প্লেস ইন অক্টোবর, ওয়েদারের যে চেঞ্জেস বা ট্রানজিশনটা দেখা যায় সেটা জেনারেলি ইন্ডিয়াতে অক্টোবরে দেখা যায়। ডিতে বলছে নর্থ ইস্ট মনসুন কজেস স্নোফল ইন ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, উত্তর পূর্ব মৌসুমি বাতাস স্নোফল ঘটায় পশ্চিম দিকে ভারতের। বলো কোনটা হবে অ্যান্সার, এটা সব থেকে ইজিয়েস্ট। মাধবী কি বলছো, সি। আচ্ছা লক্ষ্মী কি বলছো, সি। আর কারোর কিছু, সি। সি ছাড়া আর কোনো অপশান নেই, বিকজ এটা একদম ইজি, মানে অপশানগুলোই এমন দিয়েছে বোকা বোকা, এটা দেখেই বোঝা যাচ্ছে। আরেকটা জিনিস বোঝার সবচেয়ে সোজা উপায় বলে দিচ্ছি, যে কোনটা, তা হলেও এটা ক্রাক্স নয়, বোঝা গেছে, মানে গোটা প্যাসেজের ক্রাক্স হচ্ছে অক্টোবর মাসকে নিয়ে। অক্টোবর মাসে কি থাকে, এবার যেহেতু দেখো লাইনটা স্টার্ট হয়েছে, এই রেইন ইন অক্টোবর ইজ নট ইউজুয়াল, অক্টোবর ইজ কনসিডার টু বি এ ট্রানজিশন মান্থ। তো যেহেতু অক্টোবরকে নিয়ে জেনারেলি যখনই কোনো ক্রাক্স রিলেটেড প্যাসেজ দেবে, খেয়াল করবে যে প্রথম দুটো লাইন কি দিয়ে শুরু হয় আর শেষের দুটো লাইন কি দিয়ে শেষ হয়। মাঝখানে একটা, ধরো আজকে ব্যাপারটা এরকম যে আমি স্টার্ট করলাম ফিচার্স অফ লক্ষ্মী, আমি লক্ষ্মীর ফিচার্স বৈশিষ্ট্য বলবো, তো আমি স্টার্ট করলাম একটা কথা দিয়ে, সেটাকে আমি বর্ণনা করতে গিয়ে ওর সম্পর্কে আমি আরও 10টা লাইন লিখলাম, শেষে লিখলাম সুতরাং লক্ষ্মীকে আমরা অমুক বলতে পারি, ঠিক আছে। সো দ্যাট মিনস কি মাঝখানে যে বর্ণনাটা আমি করেছি সেটা হচ্ছে ওকে ডেসক্রাইব করার জন্য। ক্রাক্সটা কি, ক্রাক্স হচ্ছে ফিচার্স অফ লক্ষ্মী, এটা হচ্ছে ক্রাক্স। সেরকমই এখানে অক্টোবর মাসটা হচ্ছে অ্যাকচুয়াল বক্তব্য এই প্যাসেজটার, তো অক্টোবর মাসকে বোঝাবার জন্য আমাকে আরও অনেকগুলো লাইন লিখতে হয়েছে বা বলতে হয়েছে, বোঝা গেছে। সো ক্রাক্স যখনই থাকবে দেখবে স্টার্টিংটা কি দিয়ে হয়, শেষটা সুতরাং দিয়ে, সো দিয়ে বা দাস দিয়ে, কোনটা দিয়ে শেষ হয় বুঝবে, ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি যেটা অপশানে থাকবে ওটা অ্যান্সার হবে, ঠিক আছে। সো অপশান সি হবে অ্যান্সার, বাকি এ বি ডি কোনোটাই হবে না, বোঝা গেছে। কারোর কোনো অনলাইনে যারা আছো কোনো ডাউট থাকলে এক একটা প্যাসেজ কমপ্লিট হওয়ার পরে যদি কোনো ডাউট থাকে বা মনে হয় যে দিদি এটা কেন হলো না, আমার এটা মনে হচ্ছিল, অপশান বি মনে হচ্ছিল বা এ মনে হচ্ছিল, যদি কেন মানে এটা হলো না, সেটা যদি কোনো ডাউট থাকে তখনই সাথে সাথে জিজ্ঞেস করবে, পরে জিজ্ঞেস করার জন্য রাখতে হবে না, ঠিক আছে। যদি মনে হয় যে কেন হলো না বা বুঝতে পারলে ঠিক আছে, বাট না বুঝতে পারলে সাথে সাথে জিজ্ঞেস করুন। দেখো পরের প্যাসেজটা পড়ছি, দ্য রিচ গেট বিগ অ্যান্ড দ্য বিগ গেট রিচ, মানে কি
বড় লোকরা বড় বড় জিনিস পায় এবং বড়রা বড় জিনিসও বড় লোকদের কাছেই যায়, ঠিক আছে। ওয়ান্স দে আর বিগ অ্যান্ড রিচ দেয়ার ইজ দ্য ক্লিয়ার অ্যান্ড প্রেজেন্ট ডেঞ্জার দ্যাট দে উইল বি আনঅ্যাকাউন্টেবল। বলছে কি ওয়ান্স দে আর বিগ অ্যান্ড রিচ, যখন তারা অনেক বড় হয়ে যায় এবং বড়লোক হয়ে যায়, ঠিক আছে, দেয়ার ইজ আ ক্লিয়ার অ্যান্ড প্রেজেন্ট ডেঞ্জার, এটা পরিষ্কারভাবে স্পষ্টভাবে একটা ভয় থাকে, দ্যাট দে উইল বি আনঅ্যাকাউন্টেবল, মানে কি তারা জবাবদিহি করবে না। অ্যাকাউন্টেবল থাকা মানে কি কারোর কাছে কোনো কিছু জবাবদিহি করাকে অ্যাকাউন্টেবল থাকা বলে, মানে যে আমি কোনো কিছু করতে কিছু খারাপ করবো না, করলে পর তাকে আমার লোককে উত্তর দিতে হবে। আনঅ্যাকাউন্টেবল মানে যে আমি যা ইচ্ছা তাই করলাম, কাউকে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার কোনো ব্যাপার নেই। Just as we will not endure a king as ruler, we ought not to endure a ruler who wants to be king. মানে কি, মানে হচ্ছে just as we will not endure a king as ruler, মানে হচ্ছে আমরা কখনো একজন রাজাকে কোনো প্রশ্ন করতে পারি বা তাকে সে কোন ভুল করলো না, সে অ্যাকাউন্টেবল থাকলো কি থাকলো না তা নিয়ে আমরা, ধরো একই অন্যায় একটা সাধারণ মানুষ করলে রাজা শাস্তি দেয়, বাট রাজা করলে কে শাস্তি দেবে, কেউ নেই। সেই রকমই উই অট নট টু এন্ডিওর আ রুলার হু ওয়ান্টস টু বি কিং, এবং যে রাজা হতে চায় সেই রকম একজন রুলারকেও কখনো আমরা প্রশ্ন করি না বা জবাবদিহির আন্ডারে আনি না। Many countries have term limits on their president or prime minister because he or she could acquire absolute power, যার জন্য বহু দেশে একটা লিমিট আছে, একটা লিমিটেশনস এনে দেওয়া হয়েছে যে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের ক্ষমতার ওপর, যে তারা কত অবধি করতে পারে, কারণ সে কুড অ্যাকিওর অ্যাবসলিউট পাওয়ার, অতিরিক্ত ক্ষমতা পেয়ে গেলে। অ্যাবসলিউট পাওয়ার মানে যে পাওয়ারে কোনো লিমিটেশনস থাকে না, আর রেস্ট্রিকটিভ পাওয়ার মানে যে পাওয়ারে একটা লিমিট করে দেওয়া হয়। এটা কি, এটা পলিটি রিলেটেড একটা পেপার, ঠিক আছে, প্যাসেজটা মানে হচ্ছে মোনার্কি বা রিপাবলিকের বা ডেমোক্রেসির মধ্যে আর কি ওই রিলেটেড একটা পলিটির পেপার। কোশ্চেন কি বলছে দেখো, উইথ রেফারেন্স টু দ্য অ্যাবভ প্যাসেজ দ্য ফলোয়িং অ্যাজাম্পশনস হ্যাভ বিন মেড, অ্যাজাম্পশনস কিন্তু, ঠিক আছে, আমরা অ্যাজিউম করব। দেখো, দেয়ার ইজ আ ফিয়ার অফ পপুলার লিডার্স নট বিং অ্যাকাউন্টেবল, একটা পপুলার লিডার যারা আছে, নাম করা লিডার বা রাজা রুলার, তাদের একটা ভয় থাকে, দেয়ার ইজ আ ফিয়ার, একটা ভয় থাকে, নট বিং অ্যাকাউন্টেবল, তারা অতটা বেশি জবাবদিহি হয় না বা করে না। আ কিং মে হোল্ড অ্যাবসলিউট পাওয়ার, একজন রাজা চাইলে অ্যাবসলিউট পাওয়ার হোল্ড করতে পারে, মে হোল্ড অ্যাবসলিউট পাওয়ার, চাইলে করতে পারে, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাবভ অ্যাজাম্পশনস ইজ আর ভ্যালিড, এর মধ্যে কোনটা কোনটা, প্রথমটা ঠিক না দ্বিতীয়টা ঠিক না দুটোই ঠিক নাকি দুটোই ভুল, বলো। এর এর নিয়ম, হ্যাঁ মাধবী বলো। বি মনে হচ্ছে ঠিক, মানে টু অনলি মনে হচ্ছে, আরেকটু ভাবো, এক ভুল কেন মনে হচ্ছে, একের ভুল হওয়ার কারণ, অনুরূপা সি মনে হচ্ছে, আর কারোর কিছু তা বলেনি কথাটা দেখো। দেয়ার ইজ আ ফিয়ার অফ পপুলার লিডার, এখানে একটা ভয় আছে যে যারা পপুলার লিডার তারা অ্যাকাউন্টেবল হয় না, ঠিক আছে, তার ভয় লাগবে না, মানে একটা সবসময় ভয় থেকে যায় যে যারা বেশি পপুলার লিডার তারা অ্যাকাউন্টেবল হয় না, বোঝা গেছে, এটা তার ভয় নয়, এটা আমাদের সাধারণ মানুষের ভয়। সি হবে, আর কারোর কিছু, হ্যাঁ এক, এক মানে কোনটা, মানে এ ওয়ান অনলি মনে হচ্ছে, কেন দুই কেন ভুল মনে হচ্ছে, দুইয়ের ভুল হওয়ার কারণটা কি, আগের দিন লাস্ট ক্লাসে কি বলেছিলাম, যখন কোনো স্টেটমেন্ট জেনারেল হয়, জোর দিয়ে বলে না, জেনারেল স্টেটমেন্টে কি হয়, মে, ক্যান, হ্যাভ, এইগুলো হচ্ছে জেনারেল স্টেটমেন্টে, আর এক্সট্রিম স্টেটমেন্ট কি হয়, হ্যাভ টু, হ্যাড টু, মাস্ট, শুড, উড, এইগুলো হচ্ছে এক্সট্রিম স্টেটমেন্ট, যেখানে ফোর্স করে জোর দিয়ে বলা হয় যে এটা করবেই, এটা হবেই, তখন সে সাধারণত 99% চান্স থাকে ভুল হয় স্টেটমেন্ট। বাট 2 নাম্বার স্টেটমেন্টে দেখো, আ কিং মে হোল্ড অ্যাবসলিউট পাওয়ার, মে বলেছে, হতেও পারে নাও হতে পারে, তার মানে কি এটা ভুল নয়, এটা লাস্ট লাইনটা তো তাই বলছিল, দেখো এই যে প্রেসিডেন্ট অর প্রাইম মিনিস্টার বিকজ হি অর শি কুড অ্যাকিওর অ্যাবসলিউট পাওয়ার, সে চাইলে, সেই জন্যই তো লিমিটেশনস দেওয়া হয় না, তো সেই জন্যই বলেছে একজন রাজা চাইলে অ্যাবসলিউট পাওয়ার হোল্ড করতে পারে। তো স্টেটমেন্ট দুটোই ঠিক, সিও ঠিক, মানে তোমার একও ঠিক দুইও ঠিক, অ্যান্সার হবে সি, বোথ 1 and 2। এখানে এই যে বলেছে না ক্লিয়ার অ্যান্ড প্রেজেন্ট ডেঞ্জার, ওই ডেঞ্জারটাকে ফিয়ার করে দিয়েছে, আর কিছু না, ওখানে ডেঞ্জার মানেও ভয়, ফিয়ার মানেও ভয়, সেটাই বলেছে, একটা ভয় থেকেই যায় যে পপুলার লিডার বা রাজা যারা হয় তারা কি হয়, অ্যাবসলিউট মানে তোমার হচ্ছে অ্যাকাউন্টেবল হয় না, যেহেতু নাম করে, দেখবে একটা জিনিস খেয়াল করে, অনেক টিচাররা থাকে যখন তারা প্রথম পড়ানো স্টার্ট করে খুব ভালো পড়ায়, আস্তে আস্তে যেই নাম করে যায় তখন তারা পড়ানো কোয়ালিটি খারাপ করে দেয়, কেন, তারা ভাবে আমার তো নাম হয়ে গেছে, আমি এখন আর কী করবো, ওরকম অনেক পলিটিশিয়ানরাও করে, প্রথমে হয়তো অনেক কাজ করে, যখন তাদের নাম হয়ে যায়, পপুলার হয়ে যায়, তখন আর তারা জবাবদিহি করে না মানুষের কাছে, কেন, তারা বুঝে গেছে আমি আর বিশ্বাসটা অর্জন করে ফেলেছি, সো সেইটাই বলতে চেয়েছে। অপশান সি অ্যান্সার, বোথ 1 and 2।
আচ্ছা, এই পরের প্যাসেজটা ইন্ডিয়ান্স, তাই তো? আচ্ছা দেখো, ইন্ডিয়ানস আর নট নোন ফর দেয়ার এবিলিটি টু লাফ অ্যাট দেমসেলস। ভারতীয়রা একেবারেই তাদের মানে ভারতীয়রা কখনো অন্য লোকের ওপর বা নিজেদের লোকের ওপরে হাসে না। আর নট নোন, আর নট নোন মানে তাদেরকে আমরা এইভাবে চিনি না। ফর দেয়ার এবিলিটি টু লাফ অ্যাট দেমসেলস, নিজেদের ওপর কখনো হাসে না তারা। ইন আওয়ার ডিফেন্স, আমাদের ডিফেন্সে লাইফ হেয়ার হ্যাজ অলওয়েজ বিন আ স্ট্রাগল টু কিপ সাফারিং অ্যাট বে ওয়াইল বিল্ডিং এন্ডিওরেন্স। মানে কি, যারা ডিফেন্সে চাকরি করে তারা জানে যে জীবনে অল দ্য টাইম একটা স্ট্রাগল লেগেই থাকে। কিভাবে? সাফারিং অ্যাট বে, বে মানে হচ্ছে মানে উপসাগরকে বে বলে, বাট এখানে বিষয়টা উপসাগর নয়, বিষয়টা হচ্ছে এখানে উপসাগর কোথায় হয়? যেখানে জমি শেষ হয় জল শুরু হয়, মানে সবসময় একটা বর্ডার বা কর্নারে দাঁড়িয়ে থাকে বে। এখানে বে মানে বোঝাতে চাইছে বর্ডার বা কর্নার, মানে যেখানে তারা এমন একটা জায়গায় রয়েছে যে ওই পাশে চলে গেলে তাদের মৃত্যু, আবার এ পাশে তারা ওখান থেকে সরতেও পারবে না, তাদেরকে আবার এন্ডিওরেন্সও পালন করতে হবে, দেশকেও রক্ষা করতে হবে। মানে যারা ডিফেন্সে বা আর্মিতে চাকরি করে তাদের অবস্থার কথা এখানে বলা হচ্ছে, যে তারা এমন একটা সিচুয়েশনে থাকে যে তাদের নিজেদের লোকেদেরকে নিয়েও তারা ক্রিটিসাইজ করতে পারে না। কীরকম বোঝাচ্ছে দেখো ব্যাপারটা। অনেক সময় হয় না, এই যে কাশ্মীরের প্রচুর টেরোরিস্ট অ্যাটাক হয়, কাশ্মীরের নিজের লোকেরাই কিন্তু সেগুলোকে আবার ইনভলভ থাকে বা সেখানে তারা হেল্প করে, কিন্তু তা সত্ত্বেও আমরা কি করি, নিজেদের লোকেদেরকে দুটো খারাপ কথা বলতে পারি না। আমরা কি করি, তখন পাকিস্তানের লোকেদের সাথে যুদ্ধ করি, কিন্তু নিজের দেশের মধ্যেও অনেক গলদ আছে, বাট সেটা তা হলেও আর্মির লোকেরা বলতে পারে না। ইউ নিড টু বি able to take basics for granted to engage in light hearted merriment। মানে কি, মানে হচ্ছে ইউ নিড টু বি এবল, মানে ইউ মানে তুমি নয়, এখানে আর্মির লোকেদের কথা বলা হচ্ছে, তাদেরকে নিজেদেরকে সেইভাবে তৈরি করতে হয় বেসিক্স ফর গ্র্যান্টেড টু এনগেজ ইন লাইট হার্টেড মেরিমেন্ট। লাইট হার্টেড মানে খুব হালকা হৃদয়, হালকা হৃদয় ইন দ্য সেন্স হচ্ছে কি, কোনো কিছু মানে আমরা বলি না যে হি ইজ আ ভেরি লাইট হার্টেড পারসন, মানে হচ্ছে খুব হালকা, কত ক্যাজুয়ালি নেয় কোনো বিষয়টা, কত গাম্ভীর্যতার সাথে। অনেকে থাকে না খুব সিরিয়াস লোক, একটা সামান্য কথা বললেও রেগে যায়, খেপে যায়, ওই ধরনের লোক নয়, যারা খুব হালকাভাবে নেয় তাদেরকে বলা হয়ে থাকে। বাট সার্কামস্ট্যান্সেস হ্যাভ আস টাইটলি উন্ড আপ আনএবল টু রিল্যাক্স। তারা অত্যন্ত খুশি মনে লাইট মানে মেরিমেন্টের মধ্যেই থাকতে পছন্দ করে, আনন্দ হাসি মজা, কিন্তু তাদের সার্কামস্ট্যান্সেস মানে সিচুয়েশান তাদেরকে সেটা পারমিট করে না। হ্যাভ টাইটলি উন্ডেড আপ, উন্ড মানে হচ্ছে ক্ষত করা, তাদের মানে সিচুয়েশান তাদেরকে সবসময় একটা ক্ষতবিক্ষত সিচুয়েশনের মধ্যে রাখে। আনএবল টু রিল্যাক্স, তাদেরকে একটুও নিঃশ্বাস ফেলারও বা রিল্যাক্স করারও সময় দেয় না। আওয়ার কান্ট্রিমেন আর রিলিজিয়াস বাট নট স্পিরিচুয়াল। আমাদের দেশের লোকেরা ধর্মীয় কিন্তু আধ্যাত্মিক নয়, ঠিক আছে, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা লাইন। হুইচ মিনস আ লট অফ পিপল স্পেস ইজ ওয়েস্টেড ওয়ারিং অ্যাবাউট ননসেন্স লাইক কিডস, ম্যারেজেস, রিলেটিভস, ওপিনিয়ন্স এটসেট্রা। মানে কি, যার মানে হচ্ছে আমাদের দেশের বহু মানুষ তাদের জীবনের মনের অনেকটা সময় বা মনের ভেতরের মাইন্ড স্পেস, দেখো তাদের মনের অনেকটা জায়গা নষ্ট করেছে, ওয়েস্ট করেছে ওয়ারিং অ্যাবাউট ননসেন্স, মানে এইটা নিয়ে বেকার জিনিস নিয়ে চিন্তা করার জন্য, যেমন বাচ্চার বিয়ে কীভাবে হবে, রিলেটিভরা কে কী বললো, এইসব নিয়ে চিন্তা করে। সো ওয়েন কমেডিয়ানস ইউজ আওয়ার ডিপ্রেসিং রিয়ালিটিজ অ্যাজ মেটেরিয়াল, নট এভরিওয়ান সিজ দ্যাট ট্রুথ ইজ ওয়ে ফানিয়ার দ্যান ফিকশন। মানে কি, যখন সেইটা নিয়ে কোনো কমেডিয়ান মজা করে, ঠিক আছে, এই ডিপ্রেসিং সিচুয়েশানটা নিয়ে যখন তারা অ্যাজ এ তাদের মেটেরিয়াল হিসেবে, তাদের হাসির খোরাক হিসাবে এটাকে কাজে লাগায়, নট এভরিওয়ান সিজ দ্যাট ট্রুথ ইজ ওয়ে ফানিয়ার দ্যান ফিকশন। মানে কি, এই সত্যতা এর থেকেও অনেক মারাত্মকভাবে হাসির, যেটা কিনা ফিকশিয়াসভাবে দেখানো হয়। ফিকশন মানে হচ্ছে যেটা কাল্পনিক দেখানো হচ্ছে, আর ফানি আর ট্রুথ মানে যেটা সত্য। তো সেটাই বলছে দ্যাট ট্রুথ ইজ ওয়ে ফানিয়ার, সত্যতা আরও বেশি হাসি, আরও বেশি মজার দ্যান দি ফিকশন, যতটা মজা ফিকশানে বা নভেলে বা কমেডিয়ানরা যখন প্রেজেন্ট করছে সিনেমা সিরিয়ালের মাধ্যমে, তার থেকেও বাস্তবটা আরও অনেক বেশি হাসির, ঠিক আছে। সো সেইটাই বলতে চেয়েছে। এইখানে দুটোর পয়েন্ট অফ ভিউ রয়েছে। দেখো, ফার্স্ট একটা পয়েন্ট অফ ভিউ দিয়েছে কি, যে আমাদের ইন্ডিয়ানসদের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে, বৈশিষ্ট্য সম্পর্কে, যে আমরা যারা ডিফেন্সে রয়েছে তাদের লাইফস্টাইল কেমন হয় বা তারা কীরকম থাকে, দেশের মানুষ কেমন, তারা রিলিজিয়াস অথচ স্পিরিচুয়াল নয়, অন্যের সময়টা নিজেদের লাইফ নিয়ে না ভেবে এই সমস্ত কুটকাচালি জিনিস করে নষ্ট করে, এই বিষয়টাতে মোস্টলি বলেছে। দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট বেস্ট রিফ্লেক্ট দ্য মোস্ট লজিক্যাল, র্যাশনাল অ্যান্ড প্র্যাকটিক্যাল সাজেশন ইমপ্লাইড বাই দি প্যাসেজ গিভেন অ্যাবভ। দেখো সাজেশন জানতে চাইছে তোমার কাছ থেকে, সমস্যা তোমায় বলে দিয়েছে আমাদের দেশের মানুষের এই প্রবলেম আছে, এবার তুমি কি সাজেশন দিতে চাও, এবং বলছে কি দেখো বেস্ট রিফ্লেক্ট, কারণ কি আমি আগের দিন কি বলেছিলাম, বেস্ট রিফ্লেক্ট যখন থাকবে বা মোস্ট লজিক্যাল, র্যাশনাল, প্র্যাকটিক্যাল থাকলে কি হবে, সবচেয়ে যেটা ভালো অ্যাপ্লিকেবল, কারণ হচ্ছে বেস্ট রয়েছে, মোস্ট রয়েছে, তার মানে কি দুটো তিনটে অ্যান্সার হতেই পারে, এর মধ্যে দুটো অ্যান্সার তো মিনিমাম থাকবেই,
ঠিক আছে? তো যার জন্য তোমাকে সবচেয়ে বেস্ট যেটা সবচেয়ে ভালো অ্যাপ্লিকেবল হচ্ছে সেটাই নিতে হবে, এবং লজিক্যাল হতে হবে, র্যাশনাল যুক্তিসঙ্গত হতে হবে, প্র্যাকটিক্যাল যেটা কাজে লাগানো যাবে সেই রকম একটা সাজেশন দিতে হবে। অপশান পড়ছি কি বলছে দেখো, উই নিড টু চেঞ্জ আওয়ার ডিমোরালাইজিং অ্যাকচুয়ালিটি অর অ্যাটলিস্ট ডেভেলপ আ সেন্স অফ হিউমার রিগার্ডিং দেম। আমাদের উচিত আমাদের যে ইয়েটা মানে বাস্তবটা সেটাকে ডিমোরালাইজিং, যে ডিমোরালাইজ মানে যেটা অনৈতিক বাস্তব, মরালাইজ মানে কি নৈতিক, ডিমোরালাইজ মানে খারাপ বাস্তব বা অনৈতিক বাস্তবটাকে নিয়ে হাসাহাসি করা, ওটা বন্ধ করা উচিত। অর অ্যাটলিস্ট ডেভেলপ আ সেন্স অফ হিউমার রিগার্ডিং দেম, অথবা আমাদের এমন একটা মানে ইডিওলজি তৈরি করা উচিত, অ্যাটলিস্ট ডেভেলপ আ সেন্স অফ হিউমার। দেখবে অনেক সময় মজা করলে বললেও না অনেকে লোকে খেপে যায়, আমরা বলি না কি রে তো সেন্স অফ হিউমার নেই, মানে কি লোকে হিউমার মানে মজা করা, সেন্স মানে জ্ঞান থাকা, সেই বিষয়ের জ্ঞান থাকা, রিগার্ডিং দেম বা সেই বিষয়ে কিভাবে আমরা মজা করতে পারি সেইটা নিয়ে সেটাতেও একটু ডেভেলপ করতে হবে বা বদল আনতে হবে, এটা একটা। বিতে বলছে উই নিড টু বিকাম স্পিরিচুয়াল পিপল, আমাদের উচিত আধ্যাত্মিক মানুষ হওয়া। উই নিড টু লাফ অ্যাট আওয়ার সেলফ সামটাইমস, আমাদের উচিত আমাদের নিজেদের দিকে তাকিয়ে কখনো কখনো হাসা। উই নিড টু মুভ অ্যাওয়ে ফ্রম দ্য স্ট্রাগল টু বি হ্যাপি পিপল, আমাদের উচিত স্ট্রাগলের জীবন থেকে সরে গিয়ে আনন্দের জীবনে চলে যাওয়া। বলো কী হবে? এটা একটা একদম ইজি অপশানগুলো। আচ্ছা, আর কার কি মনে হচ্ছে? অনুরূপা কি বলছো? বি মনে হচ্ছে। এখানে কিন্তু একটা গোটা প্যাসেজের সাজেশন এটা নয়, গোটা প্যাসেজের সাজেশন অন্য কিছু। শুধুমাত্র স্পিরিচুয়াল পার্সন হলে বাকি সমস্তগুলো এসে যাবে না। ওই যে লাইনটা ইউজ করেছে না, আমরা স্পিরিচুয়াল নই, তার মানে এই নয় যে সবাইকেই স্পিরিচুয়াল হতে হবে। ঠিক আছে, একটু ভাবো কি মনে হচ্ছে। এ, হ্যাঁ এই হবে, এছাড়া আর কোনো অপশানই নেই। বি সি ডি পুরো ডিরেক্ট স্টেটমেন্ট তুলে দিয়েছে, ওই রকমভাবে কখনো অ্যান্সার হয় না। অ্যান্সার হবে যেটা কিনা সবার জন্য প্র্যাকটিক্যাল হবে, এই যে যেটা বলেছেন আর মোস্ট প্র্যাকটিক্যাল, র্যাশনাল অ্যান্ড লজিক্যাল। এটা ইজ ইট পসিবল গোটা ভারতের লোক সবাই আধ্যাত্মিক হয়ে যাবে? এটা কোনোদিনও সম্ভব নয়। তারপর কি, উই নিড টু লাফ অ্যাট আওয়ার সেলফ, আমাদের নিজেদের দিকে তাকিয়ে হাসা উচিত, তাহলে আমরা বাকিগুলো ঠিক শিখে যাবো, এটা হতে পারে? আমাদের স্ট্রাগল ছেড়ে দিয়ে হ্যাপি মানুষ হতে হবে। বাবা, তাহলে মুখের সামনে কী মানে বাড়িতে শুয়ে থাকবো, খাবার ঢুকিয়ে দেবে? তিনটেই খুব মানে বোকা বোকা অপশান দিয়েছে এবং খুব ইজি অ্যান্সার হচ্ছে অপশান এ। ওটা মানে এটা কঠিন নয়, এটা একদমই ইজি এর মধ্যেই পড়ছে। আচ্ছা, এরপরের প্যাসেজে তোমাদের এই প্রথম 25টা যেটা দেওয়া এটা ইজি, এগুলো সোজা মানে একটু বেসিক লেভেলে, তারপরেরগুলো একটু কঠিন কঠিন দেবো। দেখো পরেরটা পড়ছি, স্ট্যাগনেন্ট থেকে, তো স্ট্যাগনেটেড, হ্যাঁ। স্ট্যাগনেটেড ডিমান্ড সিমস টু বি দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ফর দ্য ইকোনমি নাও। স্ট্যাগনেটেড ডিমান্ড ভালো করে বোঝো, স্ট্যাগনেন্ট টার্মটার মানে হচ্ছে যেটা স্থির, থেমে থাকে, ডায়নামিক নয়, চেঞ্জ হয় না। ডিমান্ড মানে যে চাহিদাগুলো থাকে, তো কিছু ডিমান্ড আছে যেগুলো না অ্যাজ ইট ইজ সেমভাবে ইকোনমিতে রয়ে গেছে, চেঞ্জ হচ্ছে না। দ্যাট ইজ কল্ড দি স্ট্যাগনেটেড ডিমান্ড। সিমস টু বি দ্য বিগেস্ট চ্যালেঞ্জ, সিমস মানে দেখে মনে হওয়া, সব থেকে বড় সমস্যা ইকোনমিতে এই মুহূর্তে দাঁড়িয়ে। ডিমান্ড ফর কি গুডস অ্যান্ড কমোডিটিস মানে কি, লাইক ফুয়েল, ফুড, কনজিউমার গুডস, ইলেকট্রিসিটি হ্যাজ ফলেন ওভার দ্য লাস্ট ফিউ মান্থস, মানে হচ্ছে এটা একটু পুরনো, মানে 2021-22 সালের বোধহয় প্যাসেজ ছিল, যার জন্য লাস্ট ফিউ মান্থস মানে এখন নয়, 2000 ওই টাইমের কথা বলা হচ্ছে। বলছে ডিমান্ড, এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তুলে দিয়েছিল। ডিমান্ড ফর কি গুডস মানে যে মেন কি গুডস মানে হচ্ছে যেগুলো আমাদের বেসিক নিড ফুলফিল করে, যেমন দেখো ফুয়েল জ্বালানি, যেমন গ্যাস, তারপর হচ্ছে ফুড খাবার, কনজিউমার গুড যেগুলো আমরা জামা কাপড় পরি, মোবাইল ফোন ইউজ করি, কনজিউম করি যেগুলো সেইগুলো, ইলেকট্রিসিটি আমরা কারেন্ট ব্যবহার করছি, হ্যাজ ফলেন ওভার দ্য লাস্ট ফিউ মান্থস, লাস্ট বেশ কিছু মাসে এগুলো কী হয়েছে, ফল করেছে, ডিমান্ড ফল করেছে, দাম ফল করেনি, কিন্তু মানুষের চাহিদা কমে গেছে এই বিষয়ে। While India's demand was again begun in 2019, the coronavirus pandemic only worsened the scenario. অথচ 2019 সালে এইগুলো ডিমান্ড কিন্তু অনেক বেশি হয়েছিল, কিন্তু কোভিড আসার ফলে, যেহেতু অ্যাকচুয়ালি 21-22 সালের প্যাসেজ, তো ওই যখন সবে আর কি 20-21-এ কোভিড শেষ হয়েছে ওই সময় বলেছিল করোনা ভাইরাস প্যান্ডেমিক অনলি worsened the scenario, বাট এই কোভিড আসার ফলে এই সিচুয়েশনটা আরও খারাপ হলো। India's consumer demand is declining due to a drop in the household income in the wake of the major job losses in the wake of raging pandemic that has fallen the closure of the factories and business. মানে কি, ভালো করে বড় লাইন আছে, ছোট ছোট ভেঙে পড়বো। India's consumer demand
কনজামশন আমরা যেটা গ্রহণ করি সেটা ডিমান্ড কমে কখন যায়, যখন আমার কাছে পয়সা কম থাকে। আজকে আমার কাছে যদি 2 লাখ টাকা থাকে আমি সেইভাবে রোজগার করবো, খরচ করবো। আমার কাছে যদি 20,000 টাকা থাকে আমি সেভাবে খরচ করবো। আমার কাছে যদি 10,000 টাকা থাকে আমি সেভাবে খরচ করবো। তো যেহেতু বহু লোকের চাকরি চলে গেছে, বিজনেস বন্ধ হয়ে গেছে, অবভিয়াসলি স্বাভাবিকভাবে কী হবে, লোকের খরচও বন্ধ হয়ে যাবে, কমে যাবে। A holistic economic recovery will only be possible when India manages to bring down the number of coronavirus infections and deaths. একটা হলিস্টিক ইকোনমিক রিকভারি, ভালো করে বোঝো। হলিস্টিক টার্মটার মানে ওভারঅল, পুরোটাকে, হোল থেকে হলিস্টিক। ইকোনমিক রিকভারি, অর্থনৈতিক উন্নতি তখনই পসিবল হবে, অনলি বি পসিবল হোয়েন ইন্ডিয়া ম্যানেজেস, যখন ভারত কী করবে, ব্রিং ডাউন দ্য নাম্বার অফ করোনা ভাইরাস ইনফেকশন অ্যান্ড ডেথ। যখন করোনা ভাইরাসের ইনফেকশন ছড়ানো এবং মৃত্যু দুটোকে ইন্ডিয়া কমাতে সক্ষম হবে, তখনই একমাত্র একটা হলিস্টিক ইকোনমিক রিকভারি, আবার পুনরায় সেটাকে দাঁড় করানো সম্ভব হবে। ঠিক আছে, আচ্ছা এখানে কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট বেস্ট ইমপ্লাইজ দ্য ক্রাক্স অফ দ্য প্যাসেজ। ক্রাক্স জানতে চাইছে, ঠিক আছে, ওভারঅল জিস্টকে জানতে চাইছে। অপশান এ, করোনা হ্যাজ ইম্প্যাক্টেড নট অনলি প্রোডাকশন বাট অলসো কনজামশন ইন ইন্ডিয়ান ইকোনমি। করোনা আসার ফলে শুধুমাত্র উৎপন্ন নয়, তার সাথে সাথে মানুষের কনজিউম করা, খরচ করা, এটাও একটি ইম্প্যাক্ট পড়েছে। বিতে বলছে, কোভিড হ্যাজ impacted the supply side of our economy leading to a decline in consumption। বলছে কোভিড ইম্প্যাক্ট করেছে কোথায়, সাপ্লাই সাইডে, মানে যেদিক থেকে সাপ্লাই আসে সেই দিকের ইকোনমিকে, যার ফলে কনজামশনও কমে গেছে। মানে বলতে চাইছে কি, এরা অপশান বি বলতে চাইছে যেহেতু প্রোডাকশন কম হচ্ছে তাই মানুষের কনজামশন কমে গেছে। সি বলছে, গভর্নমেন্ট নিডস টু অ্যাডপ্ট এক্সপ্যানশনারি পলিসি ইনিশিয়েটিভ টু অ্যাড্রেস দ্য ডিক্লাইনিং ডিমান্ড ইস্যু। দেখো ইকোনমিতে দুটো পলিসি হয়, এগুলো জিএসের সাথেই কানেক্টেড, ওই জন্য আমি বোঝাতে যাচ্ছি। এক্সপ্যানশনারি এবং কন্ট্রাকশনারি। যখন মার্কেটে টাকা কমে যায়, যেমন কোভিডের সময়, সরকার তখন কি করে, প্রচুর পরিমাণে ফ্রি বেনিফিটস প্রোভাইড করে, যার ফলে অর্থনীতি একটু ফুলে ফেপে আবার বড় হয়ে ওঠে। এটাকে এক্সপ্যান্ড করা বলে। এক্সপ্যানশনারি মানে কি, প্রসারণ করা। আর কন্ট্রাকশন মানে হচ্ছে সংকোচন করা। যখন মার্কেটে প্রচুর পরিমাণে টাকা চলে আসে, ইনফ্লেশন হয়ে যায়, ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি, প্রচুর মার্কেটে টাকা হয়ে গেছে, তখন সরকার কি করে, কন্ট্রাকশনারি পলিসি ফলো করে, মার্কেট থেকে টাকা স্কুইজ করে তুলে নেয়। ঠিক আছে, সো এইটাকে বলা হয়ে থাকে হচ্ছে এক্সপ্যানশন। বলছে কোভিডের সময় বা গভর্নমেন্টের উচিত অ্যাডপ্ট করা একটা এক্সপ্যানশনারি পলিসি ইনিশিয়েটিভ, যাতে কিনা অ্যাড্রেস করা যায় ডিক্লাইনিং ডিমান্ড ইস্যু। এই যে মানুষের ডিক্লাইন করা হয়ে যাচ্ছে আর কি ডিমান্ডগুলো, সেইটা ইস্যুটাকে অ্যাড্রেস করার জন্য সরকার এটা করতে পারে। ডিতে বলছে, স্ট্যাগফ্লেশন ইজ দ্য রিয়েল চ্যালেঞ্জ ইন ইন্ডিয়াজ ইকোনমিক রিকভারি। স্ট্যাগফ্লেশন এটাও একটা ইকোনমিক টার্ম। স্ট্যাগনেন্ট যুক্ত ইনফ্লেশন, ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি, টাকার অ্যামাউন্ট বেড়ে যাওয়া। আর স্ট্যাগফ্লেশন মানে আসছে স্ট্যাগনেন্ট থেকে, স্ট্যাগনেন্ট মানে স্থির, টাকার অ্যামাউন্ট একবার বেড়ে গেছে, বেড়ে গিয়ে আর কমছেও না, আরও বাড়ছে না, ওই জায়গাতেই দাঁড়িয়ে গেছে, দ্যাট ইজ কল স্ট্যাগফ্লেশন। স্ট্যাগনেন্ট স্থির, টাকার অর্থ মূল্য বেড়ে যাওয়াকে বলে। একটা এক্সাম্পল দিয়ে ভালো বুঝবে, যেমন এই আমি যখন বালির কাজ করাই 2021-22 সালে, বালির বস্তার দাম ছিল 40 টাকা। তো করোনার জন্য বেশি আনতে পারছিল না, রাস্তা খারাপ হয়ে যায় বলে গাড়ি ঢুকতে দিচ্ছিল না, সেই জন্য সরকার আর কি করলো, বালি লরিতে করে কম আনা হবে এইটা বলে কমিয়ে দিল। বালির দাম 40 টাকা থেকে বস্তা হয়ে গেলে 120 টাকা, 100 টাকা 120 টাকা। ওই যে বাড়লো, বাড়ার পর কিন্তু আর 40 টাকায় আর কোনো দিনও আসলো না, তারপর সিচুয়েশান ঠিক হয়ে গেল, বাট 40 টাকায় আসলো না। বর্তমানে কত, 95 টাকা কমেছে, 10 টাকা 5 টাকা এদিক ওদিক কমেছে, কিন্তু ওই 100, 110, 195 এক একজন এক একটা নেয়। দ্যাট ইজ কল স্ট্যাগফ্লেশন। একবার ইনফ্লেশন হয়ে গেলে তারপর যদি থেমে যায়, আর যদি ধরো না কমে বা আপ ডাউন কিছু হয়, দ্যাট ইজ কল স্ট্যাগফ্লেশন। বলছে স্ট্যাগফ্লেশন ইজ এ রিয়েল চ্যালেঞ্জ ইন ইন্ডিয়াজ ইকোনমিক রিকভারি। ভারতের অর্থনীতির মেন সমস্যা হচ্ছে কি, এই স্ট্যাগফ্লেশন। ঠিক আছে, যেটা একবার বেড়ে গিয়ে আর কমে না। এইবার ভালো করে বোঝো, ক্রাক্স মানে এই প্যাসেজের পয়েন্ট অফ ভিউ থেকে, কোনোটা স্টেটমেন্টই ভুল নয়, যে 4টে অপশন দিয়েছে কোনোটাই ভুল নয় কিন্তু, বাট বিষয়টা হচ্ছে এই প্যাসেজে যেটা বলা আছে তার পয়েন্ট অফ ভিউ থেকে সারমর্ম কোনটা। প্যাসেজের পয়েন্ট অফ ভিউ থেকে সারমর্ম কিন্তু বলছি, কারণ এইটাই যদি ধরো অন্য একটা কোশ্চেন জিজ্ঞেস করে, সাজেশন, অ্যাজাম্পশনস, তাহলে এই অ্যান্সার অন্য কিছু হয়ে যেতে পারে। এটা কিন্তু আমরা সারমর্ম বা ক্রাক্সটা জানতে চাইছি। কি হতে পারে? সি মনে হচ্ছে, কেন? ওয়াই সি? সি কেন? আমি এই জন্য ফার্স্টেই আমি বলেই দিলাম, যার জন্য যে যদি এখানে ক্রাক্স না জিজ্ঞেস করে অন্য কিছু জিজ্ঞেস করতো, তাহলে কিন্তু অনেক কিছু অ্যান্সার হতে পারতো। ভেবে বলো। আচ্ছা একটু ভাবতে থাকো, আমি একটু জল নিয়ে আসি।
আচ্ছা, তোমার মনে হচ্ছে এ। আচ্ছা, আর কারোর কিছু মনে হচ্ছে? অনুরূপার এ মনে হচ্ছে, আর কারোর কিছু? এই অ্যান্সার। কেন বাকিগুলো নয় এবার আগে বোঝো। দেখো বলেছে করোনা হ্যাজ ইম্প্যাক্টেড নট অনলি প্রোডাকশন বাট অলসো কনজামশন ইন ইন্ডিয়ান ইকোনমি। এইটাই অ্যাকচুয়ালি বক্তব্য বলেছে করোনা আসার ফলে প্রোডাকশনও কমে গেছে, কনজামশনও, মানুষের খাওয়া খরচও কমে গেছে, সমস্ত দিক থেকেই কমে গেছে। দেখো কে মাধবী ফার্স্টে সি বললেন না, সি কেন হবে না? দেখো ওই জন্য আমি বারবার বলছিলাম, এটা ক্রাক্স জানতে চেয়েছে। যদি এটা বলতো না সাজেশন যে তোমরা এর জন্য সরকারের কি করা উচিত, তাহলেই সি হয়ে যেত। গভর্নমেন্ট নিডস টু অ্যাডপ্ট এক্সপ্যানশনারি পলিসি টু অ্যাড্রেস দ্য ডিক্লাইনিং ডিমান্ড ইস্যু। এইটা হচ্ছে সাজেশন। কোশ্চেনটা যদি ক্রাক্স না দিয়ে সাজেশন দিত তাহলেই সি অ্যান্সার হয়ে যেত, ঠিক আছে? এইটার জন্যই অ্যাকচুয়ালি আমি বারবার বললাম। আর বি আর ডি হবে না, কারণ বি আর ডি এর কথাটা প্যাসেজে বলাই হয়নি। বিআরডি প্যাসেজে বলাই হয়নি, না স্ট্যাগফ্লেশন সম্পর্কে বলা হয়েছে, না বলা হয়েছে সাপ্লাই সাইড নিয়ে বলেনি, এখানে ডিমান্ড সাইডের কথা বলা হয়েছে। মানুষের চাহিদা কমে গেছে, সাপ্লাই কমেছে এ কথা বলেনি, মানুষ কিনছে না বলে অটোমেটিক সাপ্লাই কমে গেছে, ঠিক আছে? সো এখানে মেন হচ্ছে কনজামশনের ওপর এমফাসাইজ। অপশান এ হবে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, পরের প্যাসেজে যাচ্ছি। Women in India are emerging in all sectors including politics, business, medicine, sports and agriculture. ভারতের মহিলারা সমস্ত দিকেই আস্তে আস্তে এগোচ্ছে। কোন দিকে? যেমন দেখো পলিটিক্সে, ব্যবসাতে, মেডিসিনে, স্পোর্টসে, চাষবাসে, সমস্ত দিকেই মহিলাদের পারফরমেন্স ভালো হচ্ছে। ইন্ডিয়ার স্টোরি অন ওমেন এম্পাওয়ারমেন্ট ইজ নট complete without focusing on the grassroots initiatives adopted by the government and the civil society organizations. বলছে ভারতের যে মহিলার ওম্যান এম্পাওয়ারমেন্ট, মহিলার যে সশক্তিকরণ যেটাকে বলা হয়, সেইটা ততক্ষণ অবধি না সম্পূর্ণ হবে যতক্ষণ না কী করবো আমরা ফোকাস করব কোথায়? গ্রাসরুট ইনিশিয়েটিভ, যেগুলো একদম বেসিক লেভেলে, গ্রাসরুট মানে লোকাল লেভেল, একদম নিচের লেভেল, যেটা ইনিশিয়েটিভ অ্যাডপ্টেড বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড সিভিল সোসাইটি অর্গানাইজেশন। সরকার এবং সিভিল সোসাইটি, যেমন ধরো এনজিও আছে, এসএইচজি আছে, এসএইচজি মানে সেলফ হেল্প গ্রুপ। দেখবে ওই যে গ্রাম অঞ্চলে মা কাকিরা বন্ধন করে না, সপ্তাহে একদিন একসাথে আসে, টাকা জমায়, ওইগুলোকে সেলফ হেল্প গ্রুপ বা সিভিল সোসাইটি বলা হয়। সো সেই বলছে সিভিল সোসাইটি অর্গানাইজেশনস বা সরকারের সাহায্য ছাড়া এটা অসম্পূর্ণ থাকবে যতক্ষণ না আমরা গ্রাসরুট লেভেল থেকে, একদম নিচের স্তর থেকে মহিলাদেরকে এম্পাওয়ার করতে স্টার্ট করব। The union and state government have launched new schemes, policies and programs to empower both urban and rural women. বলছে কি ইউনিয়ন গভর্নমেন্ট এবং মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার দুজনেই বেশ কিছু স্কিম লঞ্চ করেছে। কিসের জন্য? হচ্ছে লঞ্চ স্কিমস, পলিসিস এবং প্রোগ্রাম, কাদের? শহর এবং গ্রামের মহিলা দুজনকেই আর কি এম্পাওয়ার করার জন্য। While India has taken some measures on human development, its global standing on gender equality remains low. বলছে যদিও ইন্ডিয়া কি করছে, হিউম্যান ডেভেলপমেন্ট, মানব উন্নয়নের জন্য অনেক কিছু করেছে। দেখবে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বেরোয় বছরে একবার করে, ভালোই ওখানে পারফরমেন্সও দেওয়া থাকে। সো বলছে যদিও ইন্ডিয়া চেষ্টা করছে করার, বাট স্টিল ইন্ডিয়ার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা আদার্স যেগুলো বলছে, এই যে জেন্ডার ইকুয়ালিটি মানে 1000 পুরুষে কতজন মহিলা, দ্যাট ইজ কল জেন্ডার ইকুয়ালিটি। তো সেই জেন্ডার ইকুয়ালিটিতে ইন্ডিয়া এখনও অনেকটা পিছিয়ে আছে অন্যান্য দেশের তুলনায়। ইন রুরাল এরিয়াস, গ্রাম অঞ্চলে, স্পেশালি ইন দ্য হিন্দি হার্টল্যান্ড, স্পেশালি যেগুলো হিন্দি হার্টল্যান্ড কোনটা? আমাদের উত্তর ভারতকে বলা হয়, যেমন হচ্ছে ইউপি, বিহার, ঝাড়খণ্ড, দিল্লি, যারা আর কি তোমার টোটালটা হিন্দিতে কথা বলে, ঠিক আছে? দক্ষিণ ভারত আর পূর্ব ভারত বাদ দিয়ে যেটা থাকে ওটাকে হিন্দি হার্টল্যান্ড বলা হয়। হ্যাঁ, হিন্দি এলাকায় যেগুলো রয়েছে। জেন্ডার ডিসপ্যারিটি ইজ স্টিল সিগনিফিকেন্ট, সেই সমস্ত জায়গাতে জেন্ডার ডিসপ্যারিটি এখনও মারাত্মকভাবে দেখা যায়, এবং এটা ভীষণ সত্যি কথা। দক্ষিণ ভারতের এবং পূর্ব ভারতের মানে স্পেশালি আমাদের ওড়িশা, পশ্চিমবঙ্গ, আসাম, নর্থ ইস্ট, দক্ষিণের দিকে রয়েছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা, কর্ণাটক, কেরালা, এই 7-8টা স্টেট বাদ দিলে বাকি উত্তর ভারতের যে রাজ্যগুলো রয়েছে, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, গুজরাট, রাজস্থান, হিমাচল, উত্তরাখণ্ড, হরিয়ানা, প্রত্যেকের জেন্ডার ডিসপ্যারিটি এবং এডুকেশনের পারফরমেন্স ভীষণ খারাপ। কারণ ওই এলাকাগুলোতে এখনও ওরা স্টিরিওটাইপিং মেন্টালিটি নিয়ে থাকে যে মহিলারা ঘরের কাজই করবে, পড়াশোনা করবে না, তারপর ভ্রূণ হত্যা করা হয়, মেয়ে বাচ্চা হলে পেটেই মেরে দেওয়া হয়। তো এই ধরনের জিনিস এখনও উত্তর ভারতে রয়েছে। সেই তুলনায় আমাদের পশ্চিমবঙ্গের পারফরমেন্স অনেক বেটার, এখানে অনেক বেশি মানে ওম্যান সেফটিও আছে, এম্পাওয়ারমেন্টও আছে। বলছে কি গ্রাম অঞ্চলে যে এই অঞ্চলগুলোতে জেন্ডার ডিসপ্যারিটি এখনও প্রচুর দেখা যায়।
women continue to be relegated to household tasks with little or no say in economic decisions. মহিলাদেরকে এখনও ঘরের হাউসহোল্ড কাজের মধ্যেই যুক্ত করে রাখা হয় এবং খুব সামান্য বা বলতে পারো একেবারেই নেই ইকোনমিক ডিসিশন বা অর্থনৈতিক কোনো সিদ্ধান্ততে তাদের কোনো কথা বলার অধিকারই থাকে না। নো সে মানে বলার কোনো অধিকার নেই, ঠিক আছে? কোথায়? এই নর্থ ইন্ডিয়াতে। তো এইখানে প্যাসেজটা দেখো, মোস্টলি যে প্যাসেজটা এখানে হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্টকে নিয়ে বা মহিলাদেরকে কী করে আমরা আপগ্রেড করতে পারি, তাদের যে মেন ইস্যুসগুলো জেন্ডার ডিসপ্যারিটি, এডুকেশন, চাকরি পাওয়া, এই ওমেন ইস্যুস নিয়ে প্যাসেজটা। কোশ্চেন দেখো, বেসড অন দ্য প্যাসেজ গিভেন অ্যাবভ দ্য ফলোইং অ্যাজাম্পশনস হ্যাভ বিন মেড। এটা অ্যাজিউম করতে বলছে, তোমরা অ্যাজাম্পশনস করতে পারো এই প্যাসেজটা পড়ে, মানে ধরতে পারো, ঠিক আছে? গভর্নমেন্ট হ্যাজ আ মিনিমাম রোল ইন ওমেন এম্পাওয়ারমেন্ট। সরকারের অত্যন্ত কম ভূমিকা রয়েছে ওমেন এম্পাওয়ারমেন্টে। দুইতে বলছে হিউম্যান ডেভেলপমেন্ট এনশিওরস ওমেন এম্পাওয়ারমেন্ট। মানব উন্নয়ন ওমেন এম্পাওয়ারমেন্টকে এনশিওর করে বা মানব উন্নয়ন হলেই মহিলাদেরও উন্নয়ন হয়ে যাবে। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাজাম্পশনস ইজ আর ভ্যালিড। কোন দুটো ঠিক, কোনগুলো ঠিকের মধ্যে? এটা খুব ইজি কিন্তু, পারবে, একদম ডিরেক্ট স্টেটমেন্ট রয়েছে। 2 হবে মানে তোমার মনে হচ্ছে 2 অনলি, বি মনে হচ্ছে। আচ্ছা অনুরূপাও বি বলছো, তুমিও বি বলছো, আর একটু ভাবো তো, ভালো করে পড়ো। আচ্ছা মাধবী কি বলছো? বি। আচ্ছা মাধবী বলছো নাইদার 1 নট 2, ডি হবে। আচ্ছা আর কে কি? ডি হবে, দুটোই ভুল। লাইনটা দেখো, মিলিয়ে নাও। প্রথমটা তো ভুল বোঝাই যাচ্ছে যে সরকারের মিনিমাম রোল রয়েছে, বাট এটা বলেইনি, বলেছে সরকার প্রচুর স্কিম লঞ্চ করেছে, সুতরাং 1 নাম্বার এমনিই ভুল জানা। 2 নাম্বারও ভুল। কেন? লাইনটা পড়ো এখানে। while India has taken some measures on human development, its global standing on gender equality remains low. যদিও ইন্ডিয়া হিউম্যান ডেভেলপমেন্টে ভালো পারফর্ম করছে, কিন্তু তার জেন্ডার ইকুয়ালিটি এখনও লো রয়েছে। তো তাই তো বলছে, এখানে তো উল্টো বলছে, এখানে বলছে হিউম্যান ডেভেলপমেন্ট হলেই উম্যান এম্পাওয়ারমেন্ট হবে। না, তা তো হচ্ছে না। হিউম্যান ডেভেলপমেন্ট মানে মানব উন্নয়ন। এবার ধরো মানব উন্নয়নের মধ্যে হচ্ছে তোমার ম্যাক্সিমাম তো পুরুষ পপুলেশনস রয়েছে, তো তাদের উন্নয়নটার জন্য এটা অটোমেটিক বেড়ে যাচ্ছে, বোঝা গেছে? বা বড় লোক রয়েছে, যেমন ধরো আম্বানির মতো লোকের জন্য দেশের অ্যাভারেজ ইনকাম 43,000 না 45,000 টাকা। আম্বানির মতো লোকের জন্য আমাদের দেশে কটা লোক মাসে 45,000 টাকা রোজগার করে? করলে তো আর দেখতেই হতো না। যদি সব কটা লোক 45,000 টাকা রোজগার করতো, তাহলে আর দেশে গরিব বলে কোনো পপুলেশনই থাকতো না। কিন্তু এই যে আম্বানির মতো লোকেরাও রয়েছে, সেই জন্য ওভারঅলে গিয়ে অ্যাভারেজে বেড়ে যাচ্ছে জিনিসটা। আবার 2,000 3,000 টাকা রোজগার করে, 1,000 টাকা রোজগার করেও লোকজন রয়েছে, ঠিক আছে? সো সেটাই বলছে, অপশান 1 এবং 2 দুটোই ভুল। অ্যান্সার হবে ডি, নাইদার 1 নট 2। অ্যাকচুয়ালি জানো তো, ইন্ডিয়ার ইকোনমিতে যে ট্যাক্সটা যায়, তা গোটা ইন্ডিয়ার মাত্র 8% পপুলেশন, 8% পপুলেশন সেই টোটাল ট্যাক্সটা দেয়। বাকি 92% পপুলেশন ট্যাক্সের আওতাতেই পড়ে না, ইনকাম ট্যাক্সের আওতায়। দেশের ইনকাম ট্যাক্সের আওতায় মাত্র 8% পপুলেশন একটা হিউজ অ্যামাউন্ট দেয়, এছাড়া আর কেউ দেয় না। যেমন ধরো এই বড় বড় বিজনেসম্যান যারা, সরকারি চাকরিজীবী যারা, বা বড় হাই লেভেলে, সরকারি চাকরিজীবীও সবাইকে দিতে হয় না, যারা হাই লেভেলে থাকে তারাই দেয় একমাত্র, ঠিক আছে? তো সেটাই বলছে। বা তাও বোধহয় কত টাকা, 6.5 লাখ টাকার উপরে হলে বা 8 লাখ টাকার উপরে হলে বছরে, তবেই একমাত্র তুমি ইনকাম ট্যাক্সের আওতায় পড়ো, না হলে নয়। আচ্ছা, সেম প্যাসেজ থেকে আর একটা কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট বেস্ট ইমপ্লাইজ দ্য ক্রাক্স অফ দ্য প্যাসেজ। এই সেম প্যাসেজেরই ক্রাক্স জানতে চাইছে, এটা অ্যাজাম্পশনস না, আগেটা অ্যাজাম্পশনস হয়ে গেছে, এটা ক্রাক্স। দেখো অপশন পড়ছি, আরবান ওম্যান নিডস টু ফোকাস মোর অন দেয়ার চ্যালেঞ্জেস দেমসেলভস। শহরের মহিলাদের নিড টু ফোকাস, উচিত তাদের সমস্যাগুলোর ওপর নিজের থেকে কাজ করা, মানে কারোর ওপর নির্ভরশীল না হওয়া। বি, রিয়েল এম্পাওয়ারমেন্ট অফ ওম্যান লাইজ ইন গিভিং ইকুয়ালিটি অ্যান্ড অ্যাড্রেসিং জেন্ডার ডিসপ্যারিটি। সত্যিকারের মহিলা সশক্তিকরণ তখনই হবে যখন আমরা তাদেরকে ইকুয়ালিটি, সমতা এবং জেন্ডার ডিসপ্যারিটি, পুরুষ মহিলার মধ্যে ভেদাভেদ করা বন্ধ করব। সি, গভর্নমেন্ট নিড টু এক্সপ্যান্ড গ্রাসরুট ইনিশিয়েটিভ টু রিজলভ জেন্ডার ইনইকুয়ালিটি। সরকারের উচিত গ্রাসরুট ইনিশিয়েটিভগুলোকে আরও বেশি করে বাড়ানো, যাতে কিনা জেন্ডার ইনইকুয়ালিটিকে অ্যাড্রেস করা যায়। ডি, ইন ইন্ডিয়া নর্থ অ্যান্ড সাউথ ডিসপ্যারিটি ইজ ভিজিবল ইন ওমেন এম্পাওয়ারমেন্ট। ভারতে উত্তর এবং দক্ষিণের যে মহিলাদের যে পার্থক্যটা রয়েছে, সেটা ওমেন এম্পাওয়ারমেন্টে ভালোভাবে স্পষ্ট। এটা খুব ইজি কিন্তু, ক্রাক্স ভালো করে দেখো, ক্রাক্স ওভারঅল জিস্ট কোনটাতে বোঝাচ্ছে। কোনো সলিউশন নয় কিন্তু, ক্রাক্স। বি। আচ্ছা আর কারোর? আচ্ছা বি,
হ্যাঁ বি হবে, এছাড়া আর বাকিগুলো হওয়ার প্রশ্নই আসছে না। এ সম্পূর্ণরূপেই ভুল, এখানে আরবান মহিলাদের কথা বলাই হয়নি। সিটা হচ্ছে সাজেশন, গভর্নমেন্টের উচিত গ্রাসরুট ইনিশিয়েটিভকে বাড়ানো, হ্যাঁ সেটা ঠিক আছে, বাট এটা তো আমি জানতে চাইনি, এটা তো আমি ক্রাক্স জানতে চেয়েছি। আর ডিটাও ভুল, কারণ এখানে নর্থ সাউথের ডিসপ্যারিটির কথা বলেনি, এখানে শুধু বলেছে যে হিন্দি বেল্টে মেন হচ্ছে ইস্যুটা দেখা যায়, এটা ঠিক আছে, বাট তার জন্য তো দক্ষিণের সাথে কম্পেয়ার করেনি, বা এটা ক্রাক্স নয়, এটা জাস্ট একটা স্টেটমেন্ট হিসেবে ওটাকে বোঝাবার স্বার্থে আর কি ডিসক্রাইব করা হয়েছে, ঠিক আছে। সো অপশান বি হবে অ্যান্সার। রিয়েল এম্পাওয়ারমেন্ট মহিলাদের সত্যিকারে যে তখনই হবে যখন ইকুয়ালিটি এবং জেন্ডার ডিসপ্যারিটি মেটানো হবে। আচ্ছা, তারপরে কত নাম্বার কোশ্চেন একটু বলো তো আমাকে। 18। প্যাসেজ হচ্ছে ওয়েটল্যান্ড, তাই তো? ওয়েটল্যান্ড তো, আচ্ছা এটা এনভায়রনমেন্ট থেকে ওয়েটল্যান্ড তো নাকি, দেখো দাঁড়াও আমার, হ্যাঁ হ্যাঁ ওয়েটল্যান্ডই। ওয়েটল্যান্ড অ্যাক্ট অ্যাজ আ সিঙ্ক ফর কন্টামিনেন্টস ইন মেনি এগ্রিকালচারাল অ্যান্ড আরবান ল্যান্ডস্কেপ। আচ্ছা, ওয়েটল্যান্ড মানে হচ্ছে জলাশয়, ঠিক আছে, যেগুলো হচ্ছে পুরোপুরি লেকের মতো নয়, এটা ওয়েটল্যান্ডকে ইকোজোন বলা হয়। একটু বুঝিয়ে দিই ব্যাপারটা। ইকোজোন হচ্ছে দুটো আলাদা ডিফারেন্ট ইকোসিস্টেমের ট্রানজিশন জোনে যেটা হয়, দ্যাট ইজ কল ইকোজোন। ধরো জমি আর জল, তার মাঝখানে যেটা তৈরি হবে সেটা হতে পারে, বা মিষ্টি জল লবণাক্ত জল তার মাঝে হতে পারে, বা হচ্ছে তোমার গ্রাসল্যান্ড আর ফরেস্ট তার মাঝখানে হতে পারে, দ্যাট ইজ কল ইকোজোন। সেই রকমই ওয়েটল্যান্ড হচ্ছে একটি জমি এবং একটি জলের মধ্যে দাঁড়িয়ে থাকা হচ্ছে ওয়েটল্যান্ড। যেমন সুন্দরবন ওয়েটল্যান্ড রামসার সাইটের মধ্যে পড়ে, রামসার সাইটের মধ্যে সুন্দরবন পড়ছে, লবণাক্ত জল সামনে আর এপাশে হচ্ছে তোমার মাটি রয়েছে, বেলে মাটি। এইবার এই দুটোর মাঝখানে যে জোনটা রয়েছে দ্যাট ইজ কল ওয়েটল্যান্ড। কোনটা বলো? হ্যাঁ হ্যাঁ ওয়েটল্যান্ড, এগুলো সবই ওয়েটল্যান্ড। ওয়েটল্যান্ড কী করে? সিঙ্কের কাজ করে। আচ্ছা, সিঙ্ক কী জিনিস? রান্নাঘরে থাকে, যেটাতে আমরা বাসন টাসন মাজি, হাত টাত ধুই, নোংরা জলটা বেরিয়ে চলে যায়, পরিষ্কার জিনিসটা ওপরে থেকে যায় এবং জলটাকে বার করে দেয়। সো বলছে ওয়েটল্যান্ড সিঙ্কের মতো কাজ করে। কিসের? ফর কন্টামিনেন্ট। কন্টামিনেন্ট মানে দূষক, যেগুলো আর কি নোংরা জিনিস, সেগুলোকে ওয়েটল্যান্ড কী করে? অ্যাবজর্ব করে নেয় এবং পরিষ্কার জলটাকে স্বচ্ছ করে দেয়, ঠিক আছে। যেমন দেখবে চারকোল করে না, চারকোলের মধ্যে তুমি নোংরা জলে চারকোল ঢেলে দেবে, চারকোল নোংরাটাকে অ্যাবজর্ব করে নেবে, জলটা পরিশুদ্ধ হয়ে যাবে। যার জন্য আমাদের ওই যেগুলোকে কী বলে, অ্যাকোয়াগার্ড, ফিল্টার, এগুলোতে চারকোল সিস্টেম থাকে। তো মেনি এগ্রিকালচারাল অ্যান্ড আরবান ল্যান্ডস্কেপ, প্রচুর চাষের জমিতে এবং শহরের আরবান এলাকাতে ওয়েটল্যান্ড দেখা যায়, যেগুলো কিনা এই নোংরাকে অ্যাবজর্ব করতে, কন্টামিনেন্টকে অ্যাবজর্ব করতে হেল্প করে। ফ্রম অ্যান ইকোনমিক পার্সপেক্টিভ টু, অর্থনৈতিক দিক থেকে দেখতে গেলেও ওয়েটল্যান্ড হ্যাভ সাজেস্টেড আ লো কস্ট মেজার টু রিডিউস পয়েন্ট অ্যান্ড নন পয়েন্ট পলিউশন। অর্থনৈতিক দিক থেকে দেখতে গেলেও ওয়েটল্যান্ড কী করে? হ্যাভ বিন সাজেস্টেড আ লো কস্ট মেজার, অনেক কম খরচে ওয়েটল্যান্ড থেকে তুমি নোংরা পলিউশনকে আটকে নিতে পারো। টু রিডিউস দ্য পয়েন্ট অ্যান্ড নন পয়েন্ট পলিউশন, এটাও এগুলো সবই এনভায়রনমেন্টের কনসেপ্ট, এই জন্য আমি বলি জিএসটা ভালো করে পড়লে অটোমেটিক এগুলো তৈরি হবে। পয়েন্ট অ্যান্ড নন পয়েন্ট, পয়েন্ট মানে হচ্ছে যখন একটা সোর্স থেকে নোংরা ঢোকে দ্যাট ইজ কল পয়েন্ট। যখন চারপাশ থেকে একের বেশি, দুই বা ততোধিক সোর্স থেকে যখন পলিউশন আসে সেটাকে বলে নন পয়েন্ট। একটা এক্সাম্পল দিয়ে ভালো বুঝবে। ধরো একটা বড় নদী, তার পাশে একটা বড় কারখানা, তার থেকে একটা জায়গা থেকেই কালো নোংরা জল বেরোচ্ছে, ওই একটা জায়গাতেই জলে নোংরাটা মিশছে। তো এই জলটা পরিশুদ্ধ করা অনেক বেশি সোজা হবে, কারণ একটা জায়গা থেকে পড়ছে, আমি ওইখানে কোনো একটা জালি লাগিয়ে দিতে পারি, সিঙ্ক লাগিয়ে দিতে পারি, নোংরাটা ছেঁকে বেরোবে। আর যদি নন পয়েন্ট হয়, মানে তুমি ওটাকে পয়েন্ট আউট করতে পারছো না যে ওই একটা জায়গা, ধরো একটা নদীর চারিপাশে 10খানা কারখানা আছে এবং 10টা জায়গার থেকে নোংরা আসছে, জলের মধ্যে পড়ছে। পাশে ধরো কেউ তোমার হচ্ছে কি বলে, পচা মরা পশু পাখি এনে জলটার মধ্যে ফেলে দিচ্ছে, ওই আর একটা নোংরা ঢুকছে। কেউ কিছু পোড়াচ্ছে, সেই ছাইগুলোও জলের মধ্যে ফেলে দিচ্ছে, আর একটা নোংরা ঢুকছে। সো যখন অনেকগুলো মানে একটার দুই বা ততোধিক যখন তোমার সোর্স থেকে পলিউশন আসে কোনো জায়গায়, দ্যাট ইজ কল দি নন পয়েন্ট সোর্স অফ পলিউশন। আর সেইটা কন্ট্রোল করাটা অনেক বেশি কঠিন হবে, কারণ যেহেতু অনেকগুলো সংখ্যায় বেশি। সো সেটাই বলছে যে এইটা রিডিউস করতে অনেক অল্প খরচে আমরা পয়েন্ট এবং নন পয়েন্ট পলিউশনকে কন্ট্রোল করতে ওয়েটল্যান্ড আমাদের হেল্প করে। ন্যাচারাল ওয়েটল্যান্ড, প্রাকৃতিক যে জলাশয়গুলো রয়েছে, যেমন দেখো সাচ অ্যাজ রিপারিয়ান ওয়েটল্যান্ড রিডিউস দ্য নিউট্রিয়েন্ট লোড অফ থ্রু দ্য ফ্লোয়িং ওয়াটার বাই রিমুভিং নাইট্রেট অ্যান্ড ফসফরাস ফ্রম দ্য সারফেস অ্যান্ড সাবসারফেস রান অফ। এটাও বোঝাতে হবে, মানে ভালো করে বোঝো। ন্যাচারাল ওয়েটল্যান্ড, প্রাকৃতিক জলাশয় যেগুলো রয়েছে, সাচ অ্যাজ রিপারিয়ান ওয়েটল্যান্ড। রিপারিয়ান ওয়েটল্যান্ড কোনগুলো? যেমন ধরো যেখানে তোমার ধান চাষ হয়, তারপরে এই যে আমাদের দেখবে সুন্দরবন সাইডগুলোতে নারকেল গাছ, ধান চাষ, যেগুলোতে সারা বছর জলের তলায় ঢাকা থাকে,
ওই যে জায়গাগুলো থাকে সেই সমস্ত ওয়েটল্যান্ড কী করে, রিডিউস করে নিউট্রিয়েন্ট লোড থ্রু দ্য ফ্লোয়িং ওয়াটার বাই রিমুভিং নাইট্রেট। এবং এইগুলোতে কি হয় দেখবে সমুদ্রের সাথে জলটা এসে ফ্লো করে নিয়ে চলে যাচ্ছে, ওই জলের ভেতর যদি নাইট্রেট ফসফরাস এসেও থাকে কী হবে, ওটা আবার সমুদ্রের জল তো ঢেউ দিচ্ছে যখন তার সাথে বেরিয়ে চলে যাচ্ছে। সো সেটাই বলছে নাইট্রেট এবং হচ্ছে ফসফরাসগুলোকে সারফেস এবং সাবসারফেস, মাটির ওপর থেকে এবং তার নিচ থেকে যেখানে সাবসারফেস যেখানে থাকে দুটো জায়গা থেকেই রিমুভ করতে হেল্প করছে হচ্ছে রিপারিয়ান ওয়েটল্যান্ডগুলোতে। These natural wetland may degrade due to an increase in pollution load leading to eutrophication. এই প্রাকৃতিক ওয়েটল্যান্ডগুলো কী করে, ডিগ্রেড হয়ে যায়, নষ্ট হতে পারে, ডিগ্রেড মানে কোয়ালিটি খারাপ হয়ে যাওয়া, ডিউ টু অ্যান ইনক্রিজ ইন পলিউশন লোড, যত দিন যাচ্ছে আমাদের কী হচ্ছে দূষণ বাড়ছে, আর যার ফলে কী হয় লিডিং টু ইউট্রোফিকেশন অ্যাফেক্টিং ওয়াইল্ড লাইফ হ্যাবিটেট অ্যান্ড ইটস রিক্রিয়েশনাল ইউজ, এটা বোঝাচ্ছি। এর ফলে ওয়াইল্ড লাইফ হ্যাবিটেট মানে হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ এবং রিক্রিয়েশনাল ইউজ মানে ট্যুরিজম, মানুষ ঘুরতে যায় যেখানে, সেইগুলো আস্তে আস্তে কমে যেতে থাকে। ইউট্রোফিকেশন মানে কি দেখো, ইউট্রোফিকেশন টার্মটা আসে হচ্ছে তোমার ইউট্রোফাই থেকে। ইউট্রোফাই মানে হচ্ছে যেখানে জলে উষ্ণতা তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে জলে অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যায়। কীভাবে একটু বুঝিয়ে দিই, ধরো জলের মধ্যে যে প্রাণীগুলো থাকে না তারা গরম সহ্য করতে পারে না, ওরা বেশি গরম পেলে পরেই মরে যায়, যার জন্য দেখবে মাছ রোদে আনলে পড়ে যায় কেন, কিন্তু মাছকে কখনো জলের ওপরে থাকতে দেখো না, জলের নিচে থাকে কেন, ওরা গরম সহ্য করতে পারে না। জলের যত আমরা নিচে যাব তত কী থাকে, ঠান্ডা থাকে, আমরা জিওগ্রাফিতে পড়েছি সেটা, ওপর যত থাকে টেম্পারেচার বেশি থাকে সূর্যের তাপে। তো অতিরিক্ত যদি গরম পড়ে, এবার গরম কখন পড়বে, যখন আমরা পলিউশন বেশি করি, গ্লোবাল ওয়ার্মিং হবে, গ্লোবাল ওয়ার্মিং হলে হবে কি ক্লাইমেট চেঞ্জ হবে, ক্লাইমেট চেঞ্জ হলে হবে কি কার্বন ডাইঅক্সাইড বেশি ইনক্রিজ হবে, কার্বন ডাইঅক্সাইড যদি বেশি ইনক্রিজ হয় ওভারঅল টেম্পারেচার বেড়ে যাবে, ওভারঅল টেম্পারেচার বেড়ে গেলে জলের টেম্পারেচারও বেড়ে যাবে, আর জলের টেম্পারেচার বেড়ে গেলে কী হবে, প্রচুর প্রাণী মারা যাবে জলের মধ্যে। এইবার যেই জলের মধ্যে প্রাণীগুলো মরে যাবে, ওরা তো গরম সহ্য করতে পারে না, মরে গেলে ওদেরকে তো কেউ ছেঁকে তুলে নেবে না, ওরা তো জলের মধ্যেই থেকে যাবে। আর আমরা জানি কি পচা গলা জিনিস ডিকম্পোজ মানে পচনের যে ক্রিয়াটা হয় দ্যাট ইজ কল্ড ডিকম্পোজিশন, ডিকম্পোজ হতে প্রচুর পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়, তাই তো। সো অক্সিজেন কি করবে, সেই মরা প্রাণীগুলো অক্সিজেনগুলোকে টানবে, আর যার ফলে কি হবে কার্বন ডাইঅক্সাইড জলে পরিমাণে বাড়তে থাকবে এবং মরা প্রাণীগুলোর মধ্যে এই ডিকম্পোজিশনে অক্সিজেনটা চলে যাবে, আর তার ফলে কি হবে ওরা নিঃশ্বাস নিতে পারবে না, যে প্রাণীগুলো বেঁচে আছে তারা আস্তে আস্তে নিঃশ্বাস নিতে পারবে না। এটাকে বলে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, BOD, ঠিক আছে। এর ফলে ওই প্রাণীটার বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কমে যেতে থাকবে। আর আরেকটাকে বলা হয় DO, ডিজলভড অক্সিজেন, জলের মধ্যে গলে থাকা অক্সিজেনকে বলা হয় ডিজলভড অক্সিজেন, সেটা আস্তে আস্তে কমে যাবে এবং প্রাণীটারও বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কমে যাবে, যার ফলে কি হবে জলে কি হবে তোমার প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, বহু প্রাণী মারা যাবে, মারা যেতে যেতে একটা টাইমে কি হবে জলের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে এবং ওই পুকুরে আর কোনো প্রাণীই বেঁচে থাকতে পারবে না। একটা দুটো মরে গেলে সেখান থেকে আস্তে আস্তে মৃত্যুর পরিমাণ বাড়তে থাকে যদি না সেটাকে প্রপার পরিষ্কার করা হয়। আর প্রাকৃতিক জায়গাগুলোকে অত মানুষ মানে পরিষ্কার করেও না, যেগুলো ধরো সরকারের পুকুর, সরকার কি বসে বসে খুঁজে খুঁজে সবসময় এগুলো পরিষ্কার করে না, প্রাকৃতিকভাবেই রয়েছে, প্রাকৃতিকভাবেই হচ্ছে, মরছে আসছে, এরকমভাবেই চলে। সো সেইটাকে বলা হয় ইউট্রোফিকেশন, ঠিক আছে। এটা একটা EVS এর প্যাসেজ, এটা EVS এ ইসের মধ্যে পড়ে, কী বলে ওটাকে, বায়োডাইভার্সিটি আর ক্লাইমেট চেঞ্জের মধ্যে পড়ে। আচ্ছা দেখো কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস বেস্ট ইমপ্লাইজ দ্য ক্রাক্স অফ দ্য প্যাসেজ, এটা ক্রাক্স জানতে চেয়েছে। ওয়েটল্যান্ড বিং অ্যান ইম্পর্টেন্ট সোর্স অফ নিউট্রিয়েন্ট মাস্ট বি প্রোটেক্টেড, ওয়েটল্যান্ড যেহেতু প্রচুর নিউট্রিয়েন্টের একটা সোর্স সুতরাং এটাকে আমাদের প্রোটেকশন দেওয়া উচিত। দেয়ার ইজ এ নিড টু চেঞ্জ ওয়েটল্যান্ড রুলস ইন দ্য ওয়েক অফ চেঞ্জিং ল্যান্ডস্কেপ, সরকারের উচিত ওয়েটল্যান্ডের নিয়মগুলোকে বদলানো বর্তমান সমস্যা দেখে। 3 নাম্বার, ওয়েটল্যান্ড নিড টু বি রেইনফোর্সড অ্যাজ মোর দ্যান জাস্ট আ সলিউশন ফর কন্ট্রোলিং পলিউশন, ওয়েটল্যান্ডকে শুধুমাত্র পলিউশন কন্ট্রোলের জন্য, দূষণ কন্ট্রোলের মানে সমাধান হিসাবে দেখলেই হবে না, এটাকে নতুন করে রিইনফোর্সড করতে হবে। দেখো লেখা রয়েছে না অ্যাজ মোর দ্যান জাস্ট আ সলিউশন, মোর দ্যান মানে শুধুমাত্র এটাকে একটা তুমি দূষণ কন্ট্রোলের সমস্যার সলিউশন হিসাবে নয়, তার চেয়ে একটু বেশি হিসাবে দেখতে হবে। The creation of wetland should be encouraged to check on increasing eutrophication, আরও বেশি পরিমাণে ওয়েটল্যান্ড তৈরি করতে হবে যাতে কিনা ইউট্রোফিকেশনকে আমরা কন্ট্রোল করতে পারি। ক্রাক্স সাজেশন নয়, ভালো করে দেখো কোনটায় আছে ক্রাক্স। আচ্ছা আর কেউ, অনুরূপাও সি বলছো, আচ্ছা আর কারোর কিছু মনে হচ্ছে? পারছো আস্তে আস্তে, সি অ্যান্সার।
যদি কারোর মনে কোনো ডাউট থাকে যে দিদি সি কেন হলো, অন্যটা কেন হলো না, জিজ্ঞেস করবে, তবু আমি বলে দিচ্ছি সবকটাই। দেখো এ কেন হবে না, ওয়েটল্যান্ড বিং অ্যান ইম্পর্টেন্ট সোর্স মাস্ট বি প্রোটেক্টেড, ঠিক আছে, বাট এটা তো ক্রাক্স নয়, এটা আমি মানছি, এটা ঠিক কথা, বাট এটা ক্রাক্স হতে পারে না। গোটা প্যাসেজে এত কথা বলে কি শুধু এইটুকু বলেছে? বি, দেয়ার ইজ এ নিড টু চেঞ্জ ওয়েটল্যান্ড রুলস, এই ওয়েটল্যান্ড রুলস নিয়ে কোনো প্যাসেজে উল্লেখই করেনি, সুতরাং এটার কোনো প্রশ্নই আসছে না। ডি কেন হবে না, ক্রিয়েশন অফ ওয়েটল্যান্ড শুড বি এনকারেজ টু চেক অন ইনক্রিজিং ইউট্রোফিকেশন, ওয়েটল্যান্ড তৈরি করা মানে কি ইউট্রোফিকেশন বন্ধ হয়ে যাওয়া? না, টেম্পারেচারকে কন্ট্রোল করা, টেম্পারেচার যদি কন্ট্রোল হয় তাহলেই ইউট্রোফিকেশন কন্ট্রোল হবে। সো সুতরাং ওয়েটল্যান্ড গাদাগুচ্ছে তৈরি করা মানেই যে ইউট্রোফিকেশন বন্ধ হয়ে যাওয়া তা নয়। সো অপশান সি হবে অ্যান্সার, আর কোনোটা হওয়ার প্রশ্নই আসছে না। দেখো প্যাসেজের পরের 19 নম্বর কোশ্চেন, তাই তো, ইউ আর লাইকলি ইটিং ফুডস অ্যান্ড ফুড প্রোডাক্টস দ্যাট আর মেড উইথ ইনগ্রিডিয়েন্টস দ্যাট কাম ফ্রম জিএমও ক্রপস, মানে কি? জিএমও মানে জেনেটিক্যালি মডিফাইড ক্রপস, ঠিক আছে, বা এটাকে বলা হয়ে থাকে জি ফর জেনেটিক্যালি, এমও ফর মডিফাইড। জেনেটিক্যালি মডিফাইড, এটা একটু কনসেপ্ট আছে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি, এটা সায়েন্সের কনসেপ্ট, একটু বুঝে নাও। দেখো আমাদের বহু বাচ্চা কাচ্চা দেখবে জন্ম থেকে তোমার শারীরিকভাবে অসুস্থ হয়, তাদের জিনগত কোনো রোগ থাকে, সেরকম অনেক সময় দেখবে বেগুনের পোকা হয় বা তুলোর ভেতরে পোকা চলে আসে। এইবার এরকম বিটি ব্রিঞ্জেল, বিটি কটন এরকম নাম শুনে থাকবে, ঠিক আছে। এগুলো কি করে, এগুলো জেনেটিক্যালি মডিফাইড ক্রপস হয়, মানে হচ্ছে এগুলোর ভেতরে কাইন্ড অফ একটা খারাপ জিন ছিল, খারাপ জিনটাকে এইভাবে তুলে নিয়ে এসে বাইরে রেখে দেওয়া হবে, তার জায়গায় একটা ভালো জিনটাকে ইনপুট করে দেওয়া হবে, এটাকে বলা হয় জিন ট্রান্সপ্ল্যান্টেশন, যেটা মানুষের শরীরেও হতে পারে, জিনিসপত্রের মধ্যেও, মানে এই সবজি টবজির মধ্যেও, গাছপালাতেও হতে পারে। তো জিনটাকে ট্রান্সপ্ল্যান্ট করে মডিফাই করে বাইরে বার করে, ওটাকে মডিফাই মানে কি চেঞ্জেস, একটা জিন সরিয়ে আর একটা জিন ট্রান্সপ্ল্যান্ট করা হয়। তো যার ফলে কি হয়, বাইরের যে এক্সট্রা মানে যে পোকামাকড় পেস্ট থেকে যাতে এই জিনিসগুলোকে রক্ষা করা হয়, ঠিক আছে। তো সেটাই বলছে যে আমরা ইউ আর লাইকলি টু ইটিং ফুডস অ্যান্ড ফুড প্রোডাক্টস, আমরা অনেক খাবার খাই বা ফুড প্রোডাক্টস রিলেটেড খাবারও খাই। ফুড আর ফুড প্রোডাক্টের মধ্যে পার্থক্য আছে। ফুড মানে হচ্ছে যেগুলো ডিরেক্টলি আমরা দোকান থেকে কিনে খাই, আর ফুড প্রোডাক্ট হচ্ছে যেগুলো আমরা ওটা দিয়ে আবার প্রোডাক্ট তৈরি হয়, ঠিক আছে। হ্যাঁ, ওই ডিরেক্টলি খাবার নয়, বাট খাবারের মধ্যেই পড়ে, বা ওটা দিয়ে আবার একটা খাবার তৈরি করা যেতে পারে, সেই রকম ফুড প্রোডাক্ট। দ্যাট আর মেড উইথ দ্য ইনগ্রিডিয়েন্ট দ্যাট কাম ফ্রম দ্য জিএমও ক্রপ, যেটা কিনা জেনেটিক্যালি মডিফাইড ক্রপস থেকে আসছে। Many GMO crops are used to make ingredients that humans eat, such as cornstarch, corn syrup, corn oil, soybean oil, canola oil, granulated sugar, etc. বলছে যে মেনি জিএমও ক্রপস, অনেক জিএমও ক্রপস যেগুলো আমরা খাই, ঠিক আছে, সেগুলো অ্যাজ এ ইনগ্রিডিয়েন্ট হিসেবে ইউজ করা হয়, দ্যাট হিউম্যানস ইট, যেগুলো মানুষ গ্রহণ করে। যেমন দেখো কর্নস্টার্চ ওই ইসের ওই ওটাকে কী বলে, ওই ওটাকে কী যেন আমরা বলি, ভুট্টার যে ইয়েটা থাকে সেখান থেকে বার করা হয়। তারপর কর্ন সিরাপ, ওখান থেকে একটা লিকুইড মতো বার করা হয়ে থাকে। কর্ন অয়েল, ভুট্টার থেকে তেল বার করা হয়। এছাড়া সয়াবিনের তেল থাকে, ক্যানোলা অয়েল থাকে, আমি যদিও খাইনি কখনো ক্যানোলা অয়েল। গ্র্যানুলেটেড অয়েল নাম শুনেছি এগুলোর, বাট কখনো দেখিও নি, খাইও নি। তো এই ধরনের সুগার, অয়েলস, এই জিনিসগুলো আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। A few fresh fruits and vegetables are available in GMO varieties, কি বলছে, ইনক্লুডিং পোট্যাটোস, সামার স্কোয়াশ, অ্যাপলস, পাপায়াস, এটসেট্রা। বলছে খুব অল্প পরিমাণ ফ্রেশ ফল এবং সবজি অ্যাভেলেবেল আছে জিএমও ভ্যারাইটির মধ্যে, মানে যেমন আলু আছে, সামার স্কোয়াশ আছে, ওই যে স্কোয়াশ হয় না, পাওয়া যায় সবুজ সবুজ টাইপের, রান্না করে খাওয়ায় বোধহয়। অ্যাপেল আছে, পাপায়া আছে, আপেল, পেঁপে, এইগুলো রয়েছে এর ভেতরে। Although GMOs are in a lot of the foods we eat, most of the GMO crops grown in the United States are used for the animal food. Although যদিও জিএমও যেগুলো আমরা কি করি, খাবার হিসেবে গ্রহণ করি, সেইগুলো মোস্ট অফ দ্য জিএমও ক্রপ কোথায়, ইউএসএতে তৈরি হয়, এবং সেখানে এগুলো কারা খায়, গবাদি পশুরা খায়, অ্যানিমাল ফুড হিসাবে এগুলো ব্যবহার করা হয়। আরে কি খারাপ অবস্থা, গবাদি পশুর খাবার খাচ্ছি গো। আচ্ছা, তো এইটা বলছে প্যাসেজে। এইবার কোশ্চেন কি বলছে দেখো, which of the following are the most logical, rational and logical inference or inferences that can be made from the passage. Inference মানে কি, আগের দিন কি বলেছিলাম, অনুমান করা, প্যাসেজের অনুমান করা, মোস্ট লজিক্যাল বলেছে, ঠিক আছে, বা ইনফারেন্সেসও হতে পারে, দুটোর বেশিও, একের বেশিও হতে পারে। এইবার দেখো আমরা কি করবো, এলিমিনেট করবো। আগের দিন কি বলেছিলাম, যখন একটা দুটো তিনটে স্টেটমেন্টে থাকবে, কোনটা হবে না সেটাকে আগে এলিমিনেট করবো। পড়ছি প্রথমটা, দ্য ফিউচার অফ এগ্রিকালচার ইজ ডিপেন্ডেন্ট অন দ্য গ্রোথ অফ জিএমও। চাষের ভবিষ্যৎ দাঁড়িয়ে রয়েছে জিএমওর গ্রোথের ওপর। জিএমও যত গ্রোথ হবে, এগ্রিকালচারও ভালো হবে। এটা কি ঠিক না ভুল, মানে প্যাসেজের পয়েন্ট অফ ভিউ থেকে বলো, প্যাসেজে কি এই বিষয়ে কোনো কথা হয়েছে কি হয়নি? হয়নি, হয়েছে না হয়নি বলো, মাধবী কি বলছো?
হয়েছে? কোথায় হয়েছে? ও আচ্ছা, হয়নি। তাহলে এক হবে না। আচ্ছা, এক যদি না হয় কোন অপশান দুটো বাদ চলে যাবে? এ আর ডি বাদ চলে যাবে, তাই তো? এ আর ডি বাদ হয়ে গেল। এবার আমার হাতে বি আর সি রয়েছে। এইবার আমরা দেখতে পাচ্ছি 3 নাম্বার দুটোতেই আছে, সিতেও বি আছে, বিতেও সি 3 নাম্বার আছে, তাই তো? 3টা কমন তো, তাহলে আমি আর 3 পড়ছি না, কিন্তু আমি 2 পড়বো। 2কে যদি বাদ দিতে পারি তাহলে 2 যদি হয় তো দেখবো। 2 নাম্বার দেখো, জিএম ক্রপস আর ইজিলি প্রসেসড অ্যান্ড ডাইজেস্টেড বাই অ্যানিমাল। জিএম ক্রপ খুব সহজেই তৈরি করা যায় এবং অ্যানিমালরাও খুব সহজেই হজম করে ফেলে। সত্যি? কি মনে হয়? জিএম ক্রপ খুব সহজেই বানানো যায় আর অ্যানিমালরা খুব সহজে ডাইজেস্টও করতে পারে? আরে পারে কি পারে না এটা তো মোদ্দা কথা হচ্ছে এটা প্যাসেজে বলেইনি, ঠিক আছে? মোদ্দা কথা হচ্ছে প্যাসেজেই বলেনি এই যে অ্যানিমালরা ডাইজেস্ট করতে পারে কি পারে না, এটা প্রথমত বলেনি। দ্বিতীয়ত হচ্ছে জিন ট্রান্সপ্লান্টেশন কি এতই মুখের কথা? তাহলে তো কোনো পঙ্গু মানুষ বলে কেউ থাকতোই না, তাহলে কোনো গাছে ফলে কোনো পোকাই ধরতো না, প্রত্যেকটা জিনিসই জিএম ক্রপস হয়ে যেত। তো এটা ইজিলি প্রসেস করা যায়? কখনোই যায় না। আর যে জিনিসটা সহজে আসে না সেই জিনিসটা কি সহজে কেউ হজম করতে পারে না? সুতরাং এটা টাইম লাগবে। প্যাসেজে দেওয়া নেই এটা ঠিক কথা, বাট তা হলেও স্টেটমেন্টটা ভুল। তাহলে অ্যান্সার কী হবে? সি। ঠিক আছে, আমি 3 নাম্বার পড়বও না কারণ এখানে অপশান আর কিছু নেই। সো অ্যান্সার উড বি সি, 3 অনলি। এই যে ইট ইজ পসিবল টু গ্রো ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ইউজিং জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তাই বলেছে যে হ্যাঁ সত্যিই তো তাই, ফ্রুটস ভেজিটেবলস তৈরি করা যায় জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে কাজে লাগিয়ে, সেই জন্য এটাকে জিএম ক্রপ বলে। আচ্ছা, তারপরের প্যাসেজটা, অ্যাজ দ্য আর্টিক ওয়ার্মস অ্যান্ড ট্রান্সফর্মস মেনি অফ ইটস মোস্ট আইকনিক ফ্রোজেন ফিচার্স আর ডিজলভিং ওয়ে। মানে কি? অ্যাজ দ্য আর্টিক ওয়ার্ম, আর্টিক কোনটাকে আমরা বলে থাকি? আর্টিক হচ্ছে উত্তরটাকে বলা হয় সুমেরুকে, আর কুমেরু হচ্ছে আন্টার্কটিক দক্ষিণটাকে, মানে উত্তর গোলার্ধ। যত দিন যাচ্ছে উত্তর গোলার্ধ গরম হচ্ছে এবং চেঞ্জেস আসছে, ট্রান্সফর্ম হচ্ছে। মেনি অফ ইটস মোস্ট আইকনিক ফ্রোজেন ফিচার্স, অনেক আইকনিক মানে হচ্ছে ইউনিক, যেটা আগে অন্য কোথাও ছিল না, শুধু ওখানেই ছিল। ফ্রোজেন, ফ্রোজেন মানে সারা বছর যেটা বরফের মধ্যে ঢাকা থাকে, কিছু বৈশিষ্ট্য যেটা আস্তে আস্তে কী হচ্ছে, ডিজলভ হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে এবং ডিজলভ হয়ে সরে যাচ্ছে। গ্লেসিয়ার্স আর মেল্টিং অ্যান্ড ট্রিকলিং ইনটু দ্য সি, হিমবাহ গলে গলে আস্তে আস্তে, ট্রিকল মানে হচ্ছে ড্রপ করে যে জলটা পড়ে, দ্যাট ইজ কল্ড ট্রিকলিং। কোথায়? সমুদ্রে পড়ছে। সি আইস ইজ গিভিং ওয়ে টু দ্য ওপেন ওশান, সমুদ্রের বরফ ইজ গিভিং ওয়ে টু দ্য ওপেন ওশান, আস্তে আস্তে কী হচ্ছে, কোথায় চলে যাচ্ছে? বড় সমুদ্রে, মহাসমুদ্রে, ওপেন ওশানে চলে যাচ্ছে। পারমাফ্রস্ট ইজ থ্রোয়িং অ্যান্ড টার্নিং ইনটু মাস, পারমাফ্রস্ট মানে হচ্ছে পার্মানেন্টলি যেগুলো ফ্রস্টের মধ্যে থাকে, পার্মানেন্ট প্লাস ফ্রস্ট, ফ্রস্ট মানে বরফ, পার্মানেন্ট মানে সারা বছর চিরস্থায়ী। যে জায়গাগুলো আগে সারা বছর সারা সময় চিরকাল ধরে বরফের তলায় ঢাকা থাকতো সেইগুলো আস্তে আস্তে কী হচ্ছে, ভেঙে যাচ্ছে এবং টার্নিং ইনটু মাস, আস্তে আস্তে গলে গলে যাচ্ছে এবং ঝুরঝুরে বরফে পরিণত হচ্ছে। And the snow that caps the extraordinary Arctic environment is increasingly turning to rain, এবং যে বরফটা দ্যাট ক্যাপস দ্য এক্সট্রাঅর্ডিনারি আর্টিক এনভায়রনমেন্ট, মানে যেটা কিনা অ্যাকচুয়ালি এক্সট্রাঅর্ডিনারি একটা স্পেশাল ফিচার্স বলতে পারো আর্টিক এনভায়রনমেন্টের, সেইটা কী করছে, ইজ ইনক্রিজিংলি টার্নিং টু রেন, দিন দিন কী হচ্ছে, এই বরফটা বৃষ্টিতে পরিণত হয়ে যাচ্ছে। দ্য গ্র্যাজুয়াল শিফট টু আর রেনি ক্লাইমেট ইজ নট আনএক্সপেক্টেড, এই যে দিন দিন আস্তে আস্তে বরফ থেকে বৃষ্টিতে শিফট হওয়ার যে সিচুয়েশনটা, এটা একেবারেই আনএক্সপেক্টেড নয়, মানে আমরা একদম অবাক হইনি, কারণ মানুষ যা করছে তাতে এটাই পাবে, এটা জানা কথা। But new research now suggests that these transformations may happen faster than earlier studies has predicted. কিন্তু রিসেন্টলি রিসার্চার যারা রয়েছে তারা বলছে যে এই যে ট্রান্সফরমেশন বা চেঞ্জেসটা হবে আমরা জানতাম, বাট এটা বড্ড বেশি তাড়াতাড়ি হচ্ছে, আমরা এতটা তাড়াতাড়ি এক্সপেক্ট করিনি, যে হ্যাপেন ফাস্টার দ্যান আর্লিয়ার স্টাডিজ হ্যাজ প্রেডিক্টেড। আগের স্টাডি আমরা যেটা প্রেডিক্ট করেছিলাম, অনুমান করেছিলাম যে কবে এটা বদল হবে, এটা তার অনেক আগেই বদলে যাচ্ছে। ঠিক আছে, এইবার প্যাসেজদের কোশ্চেন দেখো। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট বেস্ট রিফ্লেক্ট দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য প্যাসেজ, এর মধ্যে সেন্ট্রাল আইডিয়াটা প্যাসেজে কোনটা বলা হচ্ছে দেখো। অপশান এ পড়ছি, দেয়ার ইজ আ নিড টু প্রোটেক্ট পারমাফ্রস্ট রিজিয়ন অফ দ্য ওয়ার্ল্ড অন প্রায়োরিটি, পৃথিবীতে যে যে জায়গাগুলোতে পারমাফ্রস্ট রিজিয়ন রয়েছে সেগুলোকে আমাদের প্রায়োরিটি বেসিসে রক্ষা করতে হবে। বি, ক্লাইমেট অর্গানাইজেশন মাস্ট টেক কংক্রিট স্টেপ টু অ্যারেস্ট গ্লোবাল ওয়ার্মিং ইন দ্য আর্টিক রিজিয়ন, ক্লাইমেট অর্গানাইজেশনসগুলোর উচিত একটা কংক্রিট স্টেপ নেওয়া যাতে কিনা গ্লোবাল ওয়ার্মিংকে আর্টিক রিজিয়নে কন্ট্রোল করতে পারে। সি, দ্য কজেস অফ গ্লেসিয়ার মেল্টিং অ্যান্ড সি লেভেল রাইজ থ্রু আউট দ্য গ্লোব আর দ্য সেম, গোটা পৃথিবী জুড়ে গ্লেসিয়ার গলে যাচ্ছে এবং সমুদ্রের জলের উচ্চতা বেড়ে যাচ্ছে, থ্রু আউট দ্য গ্লোব আর সেম, গোটা পৃথিবী জুড়ে একদম সমান।
ডি, দ্য ইম্প্যাক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং অন আর্কটিক আইস ইজ সিভিয়ার। গ্লোবাল ওয়ার্মিংয়ের যে প্রভাব রয়েছে আর্কটিক আইসে সেটা অত্যন্ত খারাপ অবস্থাতে রয়েছে। বলো। ক্রাক্স, মাধবীর ডি মনে হচ্ছে। আর কার? লক্ষ্মী কি? ডি। হ্যাঁ, অনুরূপা ডি। এটা ডি ছাড়া আর কোনো অপশানই নেই, কারণ বাকি যেগুলো বলেছে কোনোটা এখানে বলাই হয়নি, এখানে একমাত্র ডিটাই বলা হয়েছে। প্রথমত সিটা তো প্রথমেই ভুল, কোনোদিনও বলেইনি গোটা পৃথিবী জুড়ে একরকম হচ্ছে। বিটা হচ্ছে তোমার সাজেশান, এটা ক্রাক্স নয়। আর এটা হচ্ছে তোমার, ঠিক আছে, এটাও কাইন্ড অফ আমরা সাজেশন হিসাবে নিতে পারি। দেয়ার ইজ আ নিড টু প্রোটেক্ট। এই যে নিড, তারপর মাস্ট, এগুলো কখন হয়? এগুলো যখন কাউকে সাজেশন দেয় যে তোমার করা উচিত, তোমার এটা করা যায়, সেরকম। আর সিটা তো শুনেই বোঝা যাচ্ছে এটা কোনোভাবেই হতে পারে না, এটা একদমই বোকা। গোটা পৃথিবীতে সমানভাবে কখনোই নয় এটা। আচ্ছা, তারপরে 21 নাম্বারটা নিজেরা করো দেখি, ঠিক আছে? লাস্টের 5টা তোমরা করবে, আমি দেখি পারো কিনা। আমি তো অ্যান্সার বলেই দেবো, বাট আগে তোমরা পড়ে পারো কিনা দেখো। আর মানে না জানতে, বুঝতে না পারলে জিজ্ঞেস করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আগে প্যাসেজটা পড়ো, 21 নাম্বার প্যাসেজটা পড়ো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় মানে বা কিছু, সেটা জিজ্ঞেস করতে পারো। পেন দিয়ে দাগিয়ে পড়বে, তাতে সুবিধা হয়। যে ওয়ার্ডগুলো বুঝতে পারবে না সেটা আন্ডারলাইন করে নেবে। যেখানে যেখানে বড় সেন্টেন্স থাকবে সেই সেন্টেন্সগুলোকে ভেঙে ভেঙে পেন দিয়ে এরকম ব্রাকেট করে ছোট ছোট পার্টে ভাগ করে নেবে, তাহলে পড়তে সুবিধা হয়। কোনটা বলো? ডেমোক্রেসি, গণতন্ত্র। কন্টেম্পোরারি মানে হচ্ছে সমসাময়িক, একই টাইম পিরিয়ডে। হ্যাঁ, সমসাময়িক। যারা একই টাইম পিরিয়ড একসাথে কাটায় তাদেরকে কন্টেম্পোরারি মানে বর্তমান, যেটাকে আমরা কন্টেম্পোরারি পলিটিক্স মানে বর্তমান সময়, সমসাময়িক সময় বা বর্তমান সময়। অ্যামিস মানে হচ্ছে পথভ্রষ্ট হওয়া বা বিভ্রান্ত হওয়া বা কিছু খারাপ থাকা। সামথিং ইজ অ্যামিস উইথ ডেমোক্রেসি। হ্যাঁ, কিছু খারাপ রয়েছে গণতন্ত্রে এখন বর্তমানে, কিছু খারাপ, সেই হিসেবে অ্যামিস। পার্টিসান, হ্যাঁ, পার্টিসান মানে কাউকে ইয়ে করে দেখা, ওইটাকে কি বলে, মানে দুই চোখে দেখা, ভাগ করে দেখা আর কি। হ্যাঁ, দুই চোখে দেখা বা ভাগ করে দেখা, বিভক্ত করে দেখা। এখানে পার্টিশন মানে কাইন্ড অফ ডিসক্রিমিনেট করা বলতে পারো, কাউকে একটু ভালো চোখে দেখা, কাউকে মন্দ চোখে দেখা, এইভাবে। ওই তো পক্ষপাত, বায়াস থেকে পার্টিসান টার্মটা আসে। পক্ষপাত করে যারা, কাউকে বেশি ভালো চোখে দেখে, কাউকে খারাপ চোখে। কোনটা বলো? FASC। ও ফ্যাসিস্ট, ওই যে নাজি, ফাঁসি, ওই যে ফাঁসি আছে না তোমার জার্মানিতে, ফাঁসি তো সেই যে হিটলারের, সেই ফ্যাসিস্ট। এটার এক্স্যাক্ট কোনো মানে হয় না, এটাকে ফ্যাসিস্টই বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেরকম ধরো আমাদের এক একটা রাইট উইং আছে, বামপন্থী ডানপন্থী, ওই টাইপের আর কি, পলিটিক্সের মধ্যে পড়ে ফ্যাসিস্ট।
চাপিয়ে দিতে চায়। ঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই হিটলারের ইডিওলজির মতো, মানে সে নিজে যেটা ঠিক মনে করে সেটাই ঠিক, বাকি দুনিয়া সব ভুল। ডি মনে হচ্ছে, কেন ডি মনে হচ্ছে, মানে দুটোই ভুল মনে হচ্ছে? আচ্ছা আমি একটু কোশ্চেনটা আগে পড়ি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আর, হ্যাঁ বলো। দুটোই পুরোপুরি আইডিয়াটাকে রিপ্লেস করছে না, বা ন্যাশনাল আইডিয়াটাকে রিপ্লেস করছে। আচ্ছা ঠিক আছে, আর কেউ বলবে? তাহলে বলে নাও, তারপরে আমি একটু বলছি অ্যান্সার। আর একটু ভাবো। এটা কিন্তু ক্রাক্স নয়, ইনফারেন্স বলেছে। পুরো আইডিয়াকে প্রেজেন্ট করার প্রয়োজন নেই। ইনফারেন্স হলে পুরো আইডিয়া প্রেজেন্ট হওয়ার প্রয়োজন হয় না, ক্রাক্স হলে পুরো আইডিয়া প্রেজেন্ট হয়। যেহেতু দুটো স্টেটমেন্ট দেওয়া, তো দুটো স্টেটমেন্ট কখনো দুটো, মানে ক্রাক্স হলে একটা স্টেটমেন্টে হবে এবং পুরো আইডিয়াকে প্রেজেন্ট করবে। বাট যদি দুটো স্টেটমেন্টে দেওয়া থাকে 1 and 2, কখনোই পুরো আইডিয়া একটা প্যাসেজের মাধ্যমে, একটা স্টেটমেন্টের মাধ্যমে আসে না। ঠিক আছে, হাফও যদি আসে তাহলেও সেটা কিন্তু ঠিক। আচ্ছা আর কেউ কিছু বলবে কি না বলো। আর কারোর কিছু মনে হচ্ছে? একদমই তাই। হ্যাঁ, অপশান এ, ওয়ান অনলি। মিডিয়া মাস্ট প্রজেক্ট ট্রু নিউজ অবজেক্টিভলি ইন আ নন পার্টিসান ম্যানার, মানে মিডিয়ার উচিত কোনো রকম বায়াসনেস না রেখে সত্য ঘটনাটাকে একদম সামনে তুলে ধরা। এইখানে লাইনটা দেখলেই বুঝতে পারবে, পোস্ট ট্রুথ পার্টিসান নিউজ হেলস্কেপ দ্যাট প্রায়োরিটাইজেস ফিলিং ওভার ফ্যাক্টস অ্যান্ড ডিসরিগার্ডস দ্য ন্যাচারাল অথরিটি অফ দি ট্রুথ। ঠিক আছে, আমরা এমন একটা পৃথিবীতে বাস করি যেখানে মানুষের আবেগটা বেশি ইম্পর্টেন্স পায় ফ্যাক্টসের ওপরে। আমরা বলি না, অনেকে বলে না কি কটু সত্য বলো না, মানুষের খারাপ লাগলে সে সত্য বলা উচিত নয়। আমরা অন্যের ফিলিংয়ের বেশি ইম্পর্টেন্স দিই, সত্যর ইম্পর্টেন্স দিই না। কিন্তু আমাদের উচিত কি সত্যের ইম্পর্টেন্স বেশি দেওয়া, নন পার্টিসান হিসেবে, মানে বায়াস না হয়ে, কারোর প্রতি বায়াস না হয়ে আমাদের সত্যিটাকে তুলে ধরা। ঠিক আছে, এইটাই প্যাসেজে বলা আছে। আর 2 কেন হবে না? এভরি ওয়ান হ্যাজ দেয়ার ওন ভার্সন অফ ট্রুথ ইন আ ডেমোক্রেসি। প্রত্যেকের একটা ডেমোক্রেসিতে নিজের ওন ভার্সন অফ ট্রুথ রয়েছে, বাট এটা অ্যাকচুয়ালি নয়। ট্রুথ যেটা সত্যি হবে সেটা সকলের জন্যই সত্যি হবে। হ্যাঁ, সত্যিটা না, প্রায় এটা পার্সোনাল ট্রুথ বলে কিছু হয় না, যেটা সত্যি সেটা সত্যিই হয়। ঠিক আছে, আচ্ছা পর এই সেম প্যাসেজ থেকে আর একটা কোশ্চেন দেখো। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ দ্য বেস্ট ইমপ্লাইড সাজেশন গিভেন বাই দ্য অথর অফ দ্য প্যাসেজ? সাজেশন, অথর সব থেকে ভালো সাজেশন কোনটা এর মধ্যে দিয়েছে বলো? কি হতে পারে তোমরা বলো এটা? সাজেশন কিন্তু, হ্যাঁ সাজেশন মাথায় রাখবে। সত্যতার ওপর বেস করে সাজেশন হবে। বি হবে, ভালো করে দেখো। বি কি সাজেশন? বি তো একটা স্টেটমেন্ট। সাজেশন কি? পোস্ট ট্রুথ সোসাইটিস ক্যান বি ক্রিয়েটেড বাই ভ্যালুইং ফ্যাক্টস ওভার ইমোশন। মাধবী কি বললে? সি। আচ্ছা আরেকটু ভাবো, হচ্ছে না, কারোরই হয়নি। পার্টিসান মিডিয়া মাস্ট বি স্যাংশনড টু প্রিভেন্ট দ্য ডিজেনারেশন অফ সিভিল সোসাইটি। এইটা তো এইখানে ভালো করে বোঝো ব্যাপারটা। যখন অথর কোনো সাজেশান দেয় তখন পার্টিকুলার কোনো একজন সেকশনের জন্য নয়, তখন যেটা সবার জন্য অ্যাপ্লিকেবল হবে সেইটা মাথায় নিয়ে বলে। এই যে ট্রুথ ইজ বেসড অন র্যাশনালিটি অ্যান্ড পারভেডস অল বাউন্ডারিজ অফ ইমোশনস। সত্যতা সবসময় যুক্তির ওপর নির্ভর করে থাকবে এবং পারভেড মানে ছাপিয়ে যাবে অল বাউন্ডারিজ অফ ইমোশন। কোনো মানুষের আবেগকে বেশি গুরুত্ব দেবে না, সত্যতা সবার ওপরে থাকবে। তো এটা কি কোনো মিডিয়ার জন্য না, বা কোনো সমাজের জন্য, সিভিল সোসাইটির জন্য না, কোনো ইন্টেলিজেন্ট মানুষের জন্য না, এটা সকলের জন্য। যখন আমি বললাম না সত্যের ওপর এমফাসাইজটা রাখো, কোনো পার্টিকুলার সেকশন অফ পিপলের ওপর নয়। ঠিক আছে, বোঝা গেছে? সো অপশান এ হবে অ্যান্সার, ট্রুথ। ঠিক আছে, আচ্ছা পরের প্যাসেজটা পড়ো, দেখো কি হয়।
আজকে করিয়ে দিচ্ছি এইটুকু, ঠিক আছে? কমপ্লিট। আর দুটো তিনটে মতো আছে, 25টা হয়ে যাবে, করিয়ে দিচ্ছি। তিনটে আছে না আর লাস্টে? 1 2 দুটো দেখছি, দুটো আছে, তাহলে ব্যাস ঠিক আছে, অসুবিধা নেই। এই দুটো করে নাও। পরের প্যাসেজ পড়ো, হিস্টোরিক্যালি যেটা। কিসের ওপর বেস করে প্যাসেজটা বলো দেখি, বেসটা কী করে ওপর রয়েছে? যুদ্ধের সময় মানুষের কি কি সমস্যা ফেস করতে হয়, রোগ কি কি হয়, সেইগুলোর ওপরে। কোশ্চেনটা পড়ো দেখি। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ দ্য বেস্ট ইমপ্লাইড ক্রাক্স? সবচেয়ে ভালো ক্রাক্স। মেনলি দুটো জিনিসের ওপরেই তো এমফাসাইজ করেছে এখানে, যুদ্ধ এবং এপিডেমিক, মহামারী। আমরা হিস্ট্রিতে ছোটোবেলায় পড়েছি না, যখনই যুদ্ধ হতো বহু মানুষ না খেতে। এ হবে, অনুরূপা বলছো এ। আর কার কি মনে হচ্ছে? সোজা কিন্তু এটা। পড়ে নাও, আস্তে আস্তে পড়ে নাও, দেখো অসুবিধা হলে জিজ্ঞেস করো। ওয়ার্ডের মানের যদি বুঝতে অসুবিধা হয় জিজ্ঞেস করো। এখানে লিখেছে অনেক কিছুই। 13th সেঞ্চুরির ইউরোপে একটা বই ছিল, একটা টাইটেল ছিল দ্য লাইফ অফ ম্যান অন আর্থ ইজ আ ওয়ার, ইভেন বিয়ন্ড আর্কবিশপস পয়েগনেন্ট কম্পারিজন, ওয়ারফেয়ার হ্যাজ অফেন ফেসিলিটেড স্প্রেড অফ ডিজিজ। এগুলো হচ্ছে জাস্ট এক্সপ্লেন করার জন্য বলা, তাই তো? এ তো, হ্যাঁ, এছাড়া আর কোনো অপশানই নেই। এই হবে, কারণ এই যে যাবতীয় যা লিখেছে এইটা হচ্ছে এই যুদ্ধের ফলে এপিডেমিক্স হয় সেইটা বোঝাবার জন্য। আমি বলেছি ফার্স্ট লাইনটাতে খেয়াল করবে, হিস্টোরিক্যালি ওয়ারফেয়ার অ্যান্ড এপিডেমিক্স হ্যাভ রেভেজড হিউম্যান পপুলেশন। এবং লাস্টে দেখবে এই যে টু ফেনোমেনা হ্যাভ বিন ইন্ট্রিকেটলি কানেক্টেড, দুটো ঘটনা কানেক্টেড থাকে, একটা ঘটলে আর একটা ঘটবেই। সো অপশান এ তাই বলেছে, দেখো, ওয়ার্স অ্যান্ড এপিডেমিক্স মোস্টলি আর টু সাইডস অফ দ্য সেম কয়েন, একই কয়েনের দুটো দিক মাত্র, একটা আসলে আর একটা আসবেই অটোমেটিক। সেটা ইজি ছিল। পরেরটা পড়ো, লাস্ট তো 25 নাম্বারটা। পড়ো, 2.1 বিলিয়ন পিপল থেকে। বেস্ট ইমপ্লাইড সাজেশন, তোমাকে সাজেশন দিতে বলেছে। 2.1 বিলিয়ন পিপল আরবানাইজেশনের মধ্যে থেকে যাচ্ছে, জলের সমস্যা ফেস করছে, গরিবি, পলিউশন, ওয়াটার রিসোর্স যত দিন যাচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে এগ্রিকালচারে। এই জিনিসগুলোকে মাথায় রেখে এগ্রিকালচার প্রায় 70%, দেখো, রিডাকশন অফ দ্য ওয়াটার, মানে চাষের জন্য 70% জল কমে যাচ্ছে ওয়ার্ল্ডে। 75% হচ্ছে কিছু নির্দিষ্ট কান্ট্রিতে, দেশে হয়েছে। আর এটা কন্টামিনেশন হচ্ছে, দূষণ হয়ে যাচ্ছে জলে, যার জন্য ব্যবহার করা যাচ্ছে না। ফর্চুনেটলি, ভাগ্যবশত, দেয়ার হ্যাজ বিন আ রিসেন্ট ইনক্রিজ, যত দিন যাচ্ছে, মানে ভাগ্যবশত এই রিসেন্ট টাইমে আমরা একটু ভালো অবস্থা দেখেছি। এফোর্টস টু ডেভেলপ টেকনোলজি টু কমব্যাট কন্টামিনেশন অ্যান্ড রিডিউস দ্য রেট অফ ওয়াটার ডিপ্লেশন। জলের যে কোয়ালিটি নষ্ট হয়ে যাওয়া সেটা আগের থেকে একটু বেটার হয়েছে কিছু রিসেন্ট ইনিশিয়েটিভস নেওয়ার ফলে। সাজেশন জলের ম্যানেজমেন্টের ওপরেই বেস করে, জলের ক্ষতি হচ্ছে, জলের এই হয়েছে সেই হয়েছে, তার জন্য আমরা এই বলেছি, বাট মেন এমফাসাইজ কি
জলের কোয়ালিটিকে কিভাবে ভালো করা যায়, জলকে কিভাবে ব্যবহার করা যায়। বলো মাধবী কি বলছো? আর একবার বি মনে হচ্ছে। আচ্ছা আর একটু ভাবো, একটু ভেবে নাও। সাজেশন কিন্তু সাজেশন দিতে বলছে তোমাকে। এ হবে অনুরূপা এ বলছো, আর কেউ? ডি নেশনস গ্লোবালি মাস্ট কোঅর্ডিনেট টু সলভ দ্য ইস্যু অফ, না ডি কোনোভাবেই নয়। বাকি এটা এটা একবারও বলেনি যে সব দেশটা একসাথে ইয়ে করবে, একসাথে কাজ করবে। জলটা এমনই একটা বিষয়, তুমি সব দেশের সাথে কাজই করতে পারবে না, কারণ সব নদী তো সব দেশেই নেই। জল আসে কোত্থেকে? আমাদের নদীর জল থেকে আসছে, সো স্বাভাবিক নদীটা তো সব জায়গাতে সব নেই না। জলটা অলওয়েজ দেশের মধ্যেই অ্যাকচুয়ালি অ্যাড্রেস করা হয়, ইভেন রাজ্যের মধ্যে জল অ্যাড্রেস করা হয়। যে রাজ্যের মধ্যে থেকে যে নদী যায় সেই রাজ্য সেই জলটাকে অ্যাড্রেস করে। কি হতে পারে? সি গভর্নমেন্ট নিড টু স্লো ডাউন দ্য রেট অফ আরবানাইজেশনস। না, শহর তৈরি করা সরকার কেন কমিয়ে দেবে, বরং মানুষ তো চায় গ্রাম থেকে শহর হোক। এছাড়া আর কোনো অপশানই নেই এখানে। আমি বারবার বলছি না, জলের ইউজের ওপর এমফাসাইজ রাখো। সাস্টেইনেবল ইউজ অফ ওয়াটার রিসোর্সেস মাস্ট বি এনশিওর্ড অ্যালং উইথ ইকোনমিক গ্রোথ। জলকে এমনভাবে ব্যবহার করতে হবে যেটা সাস্টেইনেবল হবে, মানে টিকে থাকবে। সাস্টেইন করা মানে চিরস্থায়ী হওয়া, অনেক দিন অবধি থাকে। ওয়াটার রিসোর্সেস মাস্ট বি এনশিওর্ড অ্যালং উইথ ইকোনমিক গ্রোথ, মানে জলের ব্যবহারটাও হবে, তার সাথে অর্থনৈতিক গ্রোথও হবে। প্যাসেজটা বারবার করে এইটাই বলেছে যে আমরা অর্থনৈতিক গ্রোথ করতে গিয়ে জলের ক্ষতি করে ফেলছি, বাট তা করা যাবে না। জলকেও বাঁচাতে হবে, তার সাথে অর্থনৈতিক গ্রোথও আনতে হবে, এটাই সাজেশন। ঠিক আছে, হ্যাঁ অ্যান্সার উঠবি এ। আচ্ছা আমাকে বলো, আজকে কি ইয়ে করব, মানে ওই নতুন পড়া দেবো নাকি শুধু একটু পড়া ধরে ছেড়ে দেবো? পড়েছো অনলাইনে যারা আছো তারা? ইয়ে আগের দিন যেটা পড়িয়েছিলাম, কি পড়ালাম যেন আগের দিনকে? ওয়ান ওয়ার্ড পড়িয়েছিলাম নাকি? ওয়ান ওয়ার্ড পড়িয়েছি, 387। মাধবী পড়া হয়েছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরের দিন পড়ে এসো কিন্তু সবাই। ঠিক আছে। না, অবজেক্টিভ ইংলিশ এসপি বক্সি, অবজেক্টিভ ইংলিশ এসপি বক্সি। বলো। এই যে এটা হলেই হবে, এটা এটা থাকলেই হবে, আর নতুন কিছু কিনতে হবে না। না হ্যাঁ আরিয়ান্ত এসপি বক্সি, এই যে আরিয়ান্ত লেখা আছে পাশে এসপি বক্সি, এই যে সাইকেল নিয়ে দাঁড়ানো এই ছবিটা, এটা পুরনো ভার্সান। আর লক্ষ্মীর কাছে যেটা আছে ওটাও ওই ছেলে মেয়েগুলো দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ নতুন, ঠিক আছে। যারা প্রথম কিনছো নতুনটাই কিনবে, যারা কিনে ফেলেছো তাদের পুরোনোটা দিয়েও চলবে। এমন কিছু ইংলিশ আপডেট হয় না, ইংলিশ অলমোস্ট সেমই থাকে, ইংলিশে কিছু বদলায় না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, ওই দুটো ক্লাস হয়েছে আগের মঙ্গলবারের ক্লাস ছিল, সেদিনকে টিচার্স ডে ছিল বলে ওরা অফলাইনে কেউ পড়েনি, টিচার্স ডে সেলিব্রেট করলো। এবার সেই দিনকে যে হিস্ট্রির যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারের ক্লাস দুটো আমি পাঠিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? ওইখানে ইতিহাসের ওই যে ক্লাস দুটো পাঠিয়েছি তার ভেতর মডার্ন হিস্ট্রির 1, 2, 3 তিনটে ক্লাস দেওয়া আছে। ওই ক্লাসটা ওই 1, 2 তো তোমাদের পড়ানোই ছিল, 3 নাম্বারটা হচ্ছে ওই ক্লাসের শেষের দিক থেকে দেখবে, আর পরে যে ক্লাসটা পাঠিয়েছি ওটা পুরোটা দেখবে, তাহলেই কভার হয়ে যাবে। ঠিক আছে, ওটা মডার্ন হিস্ট্রির ক্লাস, ওটা টিচার্স ডের দিন ক্লাস হয়নি বলে সেই দিনের ক্লাসটা পাঠিয়েছি। আচ্ছা এক সেকেন্ড, আচ্ছা আগের দিন আমি কত অবধি পড়িয়েছিলাম গো? ওয়ান ওয়ার্ড ডিনোটিং জেনারেল অবজেক্ট অবধি পড়িয়েছি না? 95 অবধি পড়িয়েছিলাম। আচ্ছা তাহলে আমি লাস্ট একটুখানি ওয়ান ওয়ার্ডস ডিনোটিং জেনারেল অবজেক্ট থেকে পড়িয়ে দিই, অল্প কটা পড়াচ্ছি, বেশি পড়াচ্ছি না। তুমি বেরিয়ে যেতে পারো, অসুবিধা। হ্যাঁ 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 বেশিক্ষণ না, 10 মিনিট ধরো, আর পড়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ এই যে বিতে রয়েছে ওয়ান ওয়ার্ডস ডিনোটিং জেনারেল অবজেক্ট চ্যাপ্টার, পেজ নাম্বার আমার বইয়ে পেজ নাম্বার 387, 387, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আগের দিনকে ওয়ান ওয়ার্ডস ডিনোটিং পারসন পড়িয়ে দিয়েছিলাম, আজকে এইটা পড়াচ্ছি ওয়ান ওয়ার্ডস ডিনোটিং জেনারেল অবজেক্ট। দেখো ফার্স্ট কি বলছে,
অ্যাবডিকশন, অ্যাবডিকেশন মানে হচ্ছে কি, যদি কেউ স্বইচ্ছায় নিজের পজিশন ছেড়ে দেয়, যেমন ধরো কোনো রাজা স্বইচ্ছায় বললো আমি রাজত্ব পাঠ ত্যাগ করে আমি চলে যাচ্ছি, দ্যাট ইজ কল অ্যাবডিকেশন। অ্যালমানিক মানে হচ্ছে একটা অ্যানুয়াল ক্যালেন্ডার যেখানে কিনা তোমার স্টারদের, গ্রহ নক্ষত্রদের পজিশন দেখা যায়, যেমন দেখবে জ্যোতিষীদের কাছে থাকে যেটা, দ্যাট ইজ কল দি অ্যালমানিক। অ্যামফিবিয়ান, উভচর, যারা জলে স্থলে দু জায়গাতেই হাঁটতে পারে। অ্যালিগরি মানে হচ্ছে দেখবে আমরা ইয়েতে পড়েছি না, ইংলিশ অনার্সে বা বেঙ্গলিতেও যাদের লিটারেচার পড়ে সেখানে অ্যালিগরি থাকে। অ্যালিগরি মানে যেগুলো সিম্বলের মাধ্যমে অ্যালিগরিক্যালি প্রেজেন্ট করা হয়। অ্যালিগরি টার্মটার মানে হচ্ছে সিম্বল, ডিরেক্টলি বলবে না। এক্সপ্রেস আইডিয়াস থ্রু দি সিম্বল, আইডিয়াগুলোকে কীভাবে সিম্বলের মাধ্যমে প্রেজেন্ট করে। অ্যানোমালি মানে হচ্ছে যেটা কিনা একটা কমন রুল, সকলের জন্য সমান, সেইখান থেকে ডিপারচার মানে সরে আসা, দ্যাট ইজ কল অ্যানোমালি। অ্যাকোয়াটিক, যে প্রাণীরা জলে বাস করে তাদেরকে আমরা অ্যাকোয়াটিক অ্যানিমাল বলে থাকি। অটোবায়োগ্রাফি, যেটা আমরা নিজেদের বায়োগ্রাফি যদি আমরা নিজেরা লিখি, দ্যাট ইজ অটোবায়োগ্রাফি। অ্যাক্সিয়াম মানে হচ্ছে কোনো প্রমাণ ছাড়া যদি কোনো কথাকে আমরা সত্যি হিসাবে অ্যাকসেপ্ট করে নিই তখন সেটাকে আমরা অ্যাক্সিয়াম বলি। অ্যানোনিমাস, দেখবে অ্যানোনিমাস চিঠি পাঠানো হয়, নাম থাকে না, জাস্ট এমনি পাঠিয়ে দেওয়া হয়, দ্যাট ইজ অ্যানোনিমাস। বেলিজারেন্ট কোনটাকে বলা হয়ে থাকে, যারা সবসময় যুদ্ধ, মানে দেখবে কিছু লোক থাকে না সবসময় খেপে থাকে, পারলে সবাইকে মেরে দিচ্ছে, যুদ্ধ মানে যুদ্ধরত মুডে থাকে, দ্যাট ইজ কল বেলিজারেন্ট। বায়োগ্রাফি, তোমার লাইফ স্টোরি অন্য কেউ যখন লেখে, দ্যাট ইজ কল দি বায়োগ্রাফি, রিটেন বাই আদার পারসন। বায়োপসি, যেগুলো তোমার দেখবে ক্যান্সারের পেশেন্টদের করা হয়ে থাকে, বা কোনো পার্টিকুলার টিস্যু যখন মানে কলাগুলোকে, তন্তু বা কলাগুলোকে যখন আমরা এক্সামাইন করি তখন সেটা করা হয়ে থাকে বায়োপসি। এক্সামিনেশন অফ লিভিং টিস্যু, জীবন্ত কলার টেস্ট করা। ব্লাসফেমি মানে হচ্ছে ধর্মের এগেনস্টে গিয়ে কথা বলা, এই যে স্পিকিং বা কোনো কাজ করা, অ্যাক্ট অফ স্পিকিং এগেনস্ট রিলিজিয়ান, ধর্ম বিরুদ্ধাচরণ কোনো কাজ করাকে বলা হয় ব্লাসফেমি। ক্রনোলজি, আমরা ইতিহাসে পড়ি টাইম ফ্রেম ওয়াইজ যেটা থাকে, দ্যাট ইজ কল দি ক্রনোলজি, অর্ডার অফ অকারেন্স, যেভাবে ঘটেছে পরপর সেইভাবেই আমরা পড়ব। কনস্ক্রিপশন, যেটা কিনা কি করা হয়ে থাকে, একটা কম্পালসারি, দেখবে ইয়েতে আমরা ছোটোবেলায় পড়েছি মনে আছে, বা সিপাহী বিদ্রোহের সময় বাট্টা বা ফরেন সার্ভিস অ্যালায়েন্স দেওয়া হতো না, তো যারা আর্মিতে চাকরি করে তাদেরকে একটা স্পেশাল অ্যামাউন্ট দেওয়া হয় ফর গিভিং সার্ভিস, কম্পালসারি এনলিস্টমেন্ট ফর মিলিটারি সার্ভিসেস, ঠিক আছে, সো দ্যাট ইজ কল দি কনস্ক্রিপশনস। ক্রুসেড মানে হচ্ছে ধর্মযুদ্ধকে বলা হয় ক্রুসেড। ড্রন মানে হচ্ছে গেম দ্যাট রেজাল্ট নাই, এই যে আমরা বলি না কি বলে ক্রিকেট খেলায় ড্র হয়েছে ম্যাচ, মানে কেউ জেতেও নি কেউ হারেও নি, দুজনই সমান 1:1 দাঁড়িয়ে আছে। ইটেবল, যেটা যে কোনো কিছু খাওয়া যাবে, এনিথিং ক্যান বি ইটেন, দ্যাট টু বি ইটেন। ইডিয়েবল, ফিট টু বি ইটেন, মানে কি, যেমন ধরো আজকে তুমি চাইলে একটা কাঁচা ইঁদুর ধরে খেয়ে নিতেই পারো, বাট ওটা কি ইডিয়েবল, খাওয়ার যোগ্য না, বাট চাইলে খাওয়া যেতেই পারে, এনিথিং ক্যান বি ইটেন, বাট ইট খাওয়া যাবে না, বোঝা গেছে, আজকে তুমি ইট চিবিয়ে খেতে পারবে না, ওটা ইটেবল নয়। আর ইডিয়েবল কোনটা, তুমি আজকে মাছের ঝোল রান্না করে ভাত দিয়ে খাও, দ্যাট ইজ ইডিয়েবল, ওটা খাওয়ার যোগ্য, ওটা খাওয়া যাবে, বাট কাঁচা মাছ তুমি খেতে পারবে না, বাট ওটা ইটেবল, মানে ওটা খাওয়া যায়, বাট ওটা খাওয়ার যোগ্য নয়। সো এইটা হচ্ছে পার্থক্য। এনসাইক্লোপিডিয়া, যার ভেতর সব কিছু থাকে, আমাদের সায়েন্সের বইটার নামই তাই এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স, সব কিছু যেখানে একসাথে থাকে। এফিমেরাল আমরা কোনগুলোকে বলি, ক্ষণস্থায়ী, দেখবে নদীগুলোকে বলি না এফিমেরাল রিভার, যে নদীগুলো বেশি দিন অবধি বয় না, অল্প সময়ের জন্য থাকে, সেগুলোকে বলে। এপিলগ মানে কোনো নাটক যখন শেষ হয় তার শেষে কনক্লুডিং স্পিচ যেটা থাকে, দ্যাট ইজ কল দি এপিলগ। আর যখন শুরু হয় তখন কি হয়, প্রোলগ, ঠিক আছে। যখন স্টার্টিংয়ে কোনো ইয়ে থাকে, থিয়েটারে দেখবে একজন ব্যক্তি থাকে যিনি ফার্স্টে হচ্ছে এসে সবটা বলে, বিবেক হিসাবে আসে এবং এসে উনি টোটালটা বলে, ওটা হচ্ছে প্রোলগ, যখন কোনো কিছু শুরু হয় নাটকের। আর ড্রামা, প্লে এগুলোর ক্ষেত্রে যখন শেষ হয় তখন সেটাকে বলা হয়ে থাকে এপিলগ। আচ্ছা, এক্সটেম্পোর মানে ধরো আজকে তোমরা পড়তে এসছো, হঠাৎ করে আমি বললাম লক্ষ্মী দাঁড়াও, আর দাঁড়িয়ে বলো তো তোমার নিজের সম্পর্কে ইংলিশে কোনো স্পিচ দাও, দ্যাট ইজ কল এক্সটেম্পোর, মানে আগে থাকতে কোনো প্রিপারেশন নেই, হঠাৎ করে ইনস্ট্যান্ট কোনো স্পিচ দিতে যদি বলা হয় থাকে সেইটাকে বলা হয় এক্সটেম্পোর। আচ্ছা, এরপরে এই যে উইদাউট এনি প্রিপারেশন। আর ইমপ্রম্পটু, যেটা মানেও তাই, ইমপ্রম্পটু, প্রম্পট মানে কি হঠাৎ করে ইনস্ট্যান্ট কিছু করতে বলা, দ্যাট ইজ কল ইমপ্রম্পটু। ফ্যাবল মানে হচ্ছে যেগুলো ওই যে আমরা পড়েছি না, সেই আঙুর ফল টক, কোনো পশু পাখি থাকে, লাস্টে একটা মরাল অফ দ্য স্টোরি থাকে, দ্যাট ইজ কল দি ফ্যাবল। আচ্ছা, তারপরে আসে হচ্ছে ফ্যাসিমাইল হচ্ছে যেগুলো তোমার কেউ কারোর হ্যান্ড রাইটিং, কারোর প্রিন্টিং, এগুলোকে এক্স্যাক্ট যদি কেউ কপি করতে পারে তাকে বলা হয়ে থাকে। ফ্যাটাল মানে হচ্ছে এমন কিছু যেটা কিনা তোমার মৃত্যু ঘটাতে পারে। সো ক্যান্সার ইজ আ ফ্যাটাল ডিজিজ, তাই তো, ক্যান্সার হলে মৃত্যু অবধারিত, তো সেটাকে বলা হয়ে থাকে যেটা কিনা মৃত্যু ঘটাতে পারে, দ্যাট ইজ ফ্যাটাল।
ফনা, ফনা কোনটাকে বলা হয়ে থাকে? প্রাণীকে বলা হয়। আর ফ্লোরা কাকে বলা হয়? গাছপালাকে বলা হয়। একটা প্রাণীকুল, একটা উদ্ভিদকুল। ফ্র্যাজাইল, দ্যাট ক্যান বি ইজিলি ব্রোকেন। আমরা বলি না যে ভঙ্গুর, বাংলায় বলে ভঙ্গুর, যেটা খুব সহজেই ভেঙে যায়, যেমন বিস্কুট, সেই জিওগ্রাফি বোঝাবার সময় বলেছিলাম আমাদের ক্রাস্ট কীরকম, ফ্র্যাজাইল, ভেঙে যায় সহজে। গ্রেগারিয়াস, গ্রেগারিয়াস মানে কি? যারা কিনা তোমার ওই কি বলবো, শিপ হয় না, ভেড়া, পাল থাকে, ঝুন্ডে বাস করে, তাদেরকে বলা হয়ে থাকে। বা বহু মানুষ যদি বস্তিতেও একসাথে একাঠা হয়ে বাস করে, তাদের ক্ষেত্রেও গ্রেগারিয়াস টার্মটি ইউজ হয়। অ্যানিমালস হুইচ লিভ ইন ফ্লোক অর ইউজড ফর হিউম্যান বিংস অলসো, ঠিক আছে, যারা একত্রিত হয়ে একা থাকতে পারে না। ইভেন মানুষও তাই, মানুষও কিন্তু মানে সোশ্যাল অ্যানিমাল না, একা থাকতে পারে না, সবাইকে নিয়ে বসবাস করে। এরপর আসে ইলিজেবল, ইনক্যাপেবল অফ বিং রিড, যেটা পড়ার যোগ্য নয়। ইনঅ্যাক্সেসেবল, যেটা আমরা অ্যাক্সেস করতে পারি না, যে জায়গাটা আমাদের আওতার বাইরে, ক্যান নট বি অ্যাক্সেসেবল। ইমপ্র্যাকটিকেবল, যেটা প্র্যাকটিস করার যোগ্য নয়, যেটা প্র্যাকটিস করা যায় না। ইনঅডিয়েবল, যেটা কানে শোনা যায় না, অডিয়েবল মানে শোনা। ইনকারেজেবল, আমরা বলি না তুই আর শুধরাবার ছেলে নোস, মা বকার সময় বলে না তুই আর শুধরাবি না জীবনে, সো দ্যাট ইজ হচ্ছে ইনকারেজেবল, যাকে আর তুমি শুধরাতে পারবে না, কারেক্ট করতে পারবে না। ইনক্যাপেবল অফ কারেক্টেড। ইররিপেয়ারেবল, যেটা যেমন ধরো একটা টিভি খারাপ হয়ে গেল, দোকানে নিয়ে গেছো, বলছে এটা রিপেয়ার করা যাবে না, দ্যাট ইজ ইররিপেয়ারেবল, আর সারানো যাবে না। ইনইডিয়েবল, যেটা কিনা যে যেমন ধরো পার্মানেন্ট মার্কার, লিখলে তুমি আর মুছতে পারছো না, দ্যাট ইজ ইরডিলেবল, মানে হচ্ছে যেটা চাইলে মোছা যাবে না। ক্যান নট বি ইরেজড, ঠিক আছে। আচ্ছা, ইনফ্যালিবল, ওয়ান হু ইজ ফ্রি ফ্রম অল মিস্টেকস অ্যান্ড ফেলিয়ার্স, মানে যে কোনো ভুল করে না, ভগবান ছাড়া আর কেউই নয়। ইনইডিয়েবল, নট ফিট টু ইট, মানে যেটা খাওয়ার যোগ্য নয়, ইনইডিয়েবল। ইনইডিয়েবল বানানটা না, এটা বললাম নাকি। ইনফ্লেমেবল, মানে হচ্ছে যেটা সহজে ধরে না, ভেজা কাঠ সহজে আগুন ধরতে চায় না। আচ্ছা, ইনএভিটেবল, যেটা অবধারিত হবেই হবে। ডেথ ইজ ইনএভিটেবল ইন এভরি ওয়ানস লাইফ, মৃত্যু আসবেই, কেউ অমর আছে না, সো সুতরাং ইনএভিটেবল, দ্যাট ক্যান নট বি অ্যাভয়েডেড। ইনডিসপেন্সেবল, মানে যেটাকে তুমি চাইলে ডিসপেন্স করতে পারো না, ডিসপেন্স করা মানে কি? সরিয়ে দেওয়া, রিমুভ করা, বাতিল করা যাবে না। ইন্টেরিগনাম, ইন্টেরিগনাম কোনটা? যেটা হচ্ছে দুটো সরকার, যখন একটা সরকার আসে আর একটা সরকার যায়, তার মাঝখানে যে পিরিয়ডটা থাকে, দ্যাট ইজ কল ইন্টেরিগনাম। টু রিগিমস অ্যান্ড দি ইন্টারভেল বিটুইন টু রিগিমস অ্যান্ড দি গভর্নমেন্ট। ইন্টেলিজেবল, যেটা কিনা বোধগম্য, বাংলায় যেটাকে আমরা বোধগম্য বলি, মানে বোঝা যাচ্ছে, আমরা বলি না রাইটিং শুড বি ইন্টেলিজেবল, মানে কি লেখাটা যেন পড়ার যোগ্য হয়, পড়ে যাতে বুঝতে পারি। লুনার, লুনার মানে চাঁদের সাথে কানেক্টেড, সোলার মানে সূর্যের সাথে, অফ দ্য মুন মানে হচ্ছে লুনার। আচ্ছা, মেইডেন স্পিচ, মেইডেন স্পিচ মানে কোনটাকে বলে? যখন কেউ প্রথম কোনো স্পিচ দেয়, দ্যাট ইজ কল দি মেইডেন স্পিচ বা মেইডেন। আর স্পিচ অর অ্যান অ্যাটেম্পট মেড বাই আ পারসন ফর দ্য ফার্স্ট টাইম, আজকে তুমি একটা প্রথমবার কোথাও স্পিচ দেবে, মেইডেন স্পিচ বলা হবে। ম্যামল, অবভিয়াসলি স্তন্যপ্রায়ী প্রাণীদেরকে আমরা ম্যামল বলে থাকি। ম্যানুস্ক্রিপ্ট, যেগুলোকে আমরা পাণ্ডুলিপি বলি, হাতে লেখা হয়ে থাকে। ম্যানুয়ালি, ম্যানু টার্মটা আসে ম্যানুয়ালি, যেটা হাতে লেখা হয়। নস্টালজি, আমরা বলি না বহু পুরনো স্মৃতি ছোটোবেলায় পড়েছিলাম মনে পড়ছে, দ্যাট ইজ নস্টালজিক স্মৃতি বলা হয়ে থাকে। এই যে হোম সিকনেস, মেমোরিজ অফ দি পাস্ট, পুরনো স্মৃতিকে বলে। অমনি প্রেজেন্ট, ভগবান যে সব জায়গায় বিরাজমান। অমনিপোটেন্ট, যে সব কিছু ক্ষমতাশালী, পাওয়ারফুল, সেই ভগবান। এছাড়া আর কি আছে? অমনিসিয়েন্ট, যে সব কিছু জানে, সেটাও ভগবান, মানুষ কখনোই এগুলো নয়। প্যারাবল, যেটা কি না কি বলছে? শর্ট স্টোরি উইথ মোরাল, এখানে পশু পাখি থাকবে না। ফ্যাবেল আর প্যারাবেলের মধ্যে একটু পার্থক্য আছে, ফ্যাবেলে পশু পাখিও থাকবে, মোরালও থাকবে, যেমন আঙুর ফল টক, কাকে সেই মাটির কুয়োর থেকে পাথর ফেলে ফেলে জল তুলে নিয়েছিল, ছোটোবেলায় পড়তাম। আর ফ্যাবেল আর ইয়েগুলো কোনটা? এই প্যারাবেল কোনগুলো? ছোট গল্প যার শেষে একটা মোরাল থাকে, বাট কোনো পশু পাখি কিছু থাকে না। প্যারল, প্যারল মানে হচ্ছে কি? যেটা কিনা একটা প্লিজ, যেটা দেওয়া হয়েছে গিভেন বাই এ প্রিজনার ফর টেম্পোরারি রিলিজ নট টু এসকেপ, মানে তোমাকে আপাততর জন্য আমি কিছুক্ষণের জন্য ছেড়েছি। যেমন দেখবে কেউ একটা কোনো জেলে রয়েছে, বাট তার ছেলের বিয়ে বা মেয়ের বিয়ে, কিছুক্ষণের জন্য তাকে ছাড় দেওয়া হয়, পুলিশ নিয়ে আসে, এসে থাকে, আবার নিয়ে চলে যায়, বাট পালাবার জন্য বলা হয় না, দ্যাট ইজ কল দি প্যারল। আচ্ছা, প্যানাসিয়া, সমস্ত রোগের মহা ঔষধ বা বলতে পারো রোগের যে ওষুধটা থাকে, দ্যাট ইজ কল দি রেমেডি ফর অল ইলস। প্যানথেইজম, প্যানথেইজম মানে হচ্ছে যে ভগবান, যারা নেচারের মধ্যে গডে বিশ্বাস করে, যেমন দেখবে সেই বৈদিক পিরিয়ডে পড়েছিলাম আমরা, বজ্রের জন্য একজন রয়েছে, বাতাসের জন্য, আগুনের জন্য, এইগুলোকে বলা হয় নেচার, যারা ওয়ার্শিপ করে তাদেরকে প্যানথেইস্টিক গড বলা হয়, যেমন ইন্দ্র, বরুণ, সূর্যা, এরা হচ্ছে প্যানথেইস্টিক গড। আচ্ছা, পেডান্টিক, পেডান্টিক মানে হচ্ছে যে কিনা নিজের জ্ঞানটা সবসময় লোকের সামনে ফুটিয়ে তোলে, তাকে পেডান্টিক বলে। প্ল্যাগিয়ারিজম,
লিটারারি থেফট আর আচ্ছা ওই যারা দেখবে কি তুমি একটা খুব সুন্দর কবিতা লিখে ফেসবুকে পোস্ট করেছো, বাই চান্স ভুলবশত তোমার লোগোটা লাগাতে ভুলে গেছো, সেটা লোকে ছড়িয়ে দিচ্ছে এবং তোমার নাম ভুলে মানে না দিয়ে অন্যের নামে দিচ্ছে। কোনো লিটারারি আর্ট বা কোনো ভালো কিছু যদি কেউ তোমার করা জিনিসটা চুরি করে নিজের নামে চালায়, দ্যাট ইজ কল দি প্ল্যাগিয়ারিজম। প্ল্যাটনিক মানে যেটা কিনা কোনো আধ্যাত্মিক ভালোবাসা, ডিভোশন, স্পিরিচুয়াল লাভ, ঠিক আছে। পোর্টেবল যেটা আমরা মোবাইল ফোনকে বলি ক্যারি করতে পারি, পোর্টেবল চার্জার বলা হয়, পোর্টেবল ফোন বলা হয়। পোর্টেবল আর পোর্টেবলের মধ্যে পার্থক্য আছে। পোর্টেবল মানে যেটা ক্যারি করা যায়, আর পোর্টেবল মানে যেটা খাওয়ার যোগ্য জল। পোর্টেবল ওয়াটার আমরা বলি না, ড্রিঙ্কিং ওয়াটারকে বলা হয় যে ফিট টু ড্রিঙ্ক, যেটা গ্রহণ করার জন্য যোগ্য। প্লেবিসাইট আমরা পলিটিতে পরে পড়বো। প্লেবিসাইট মানে হচ্ছে ডিরেক্ট ডেমোক্রেসিতে একটা ভোট হয়, যেটাকে বলা হয়ে থাকে হচ্ছে এই যে পাবলিক ভোট, যেটা সাধারণ মানুষ ডিসিশন নেয়, পাবলিক ভোট করে। সিউডোনিম মানে ছদ্মনাম, কোনো বই লেখার সময় লেখকরা ইউজ করে থাকে। কোয়ারান্টাইন আলাদা করে বলার প্রশ্নই আসছে না, কোভিডের সময় আমরা খুব ভালো মতো টের পেয়েছি হোয়াট ইজ কোয়ারান্টাইন। একটা জায়গায় একা হয়ে আর কি ইনফেকশনকে অ্যাভয়েড করার জন্য যখন বাড়ি থেকেও আটকা থাকে। কোয়াড্রাপেড চারটে পায়ের অ্যানিমাল, যেমন গরু ছাগল সবাই কোয়াড্রাপেড। রেফারেন্ডামও তাই, ভোটিংয়েরই একটা প্রসেস। প্লেবিসাইট, রেফারেন্ডাম এগুলো সেম, ঠিক আছে। জেনারেল ভোট অফ পাবলিক টু ডিসাইড দ্য কোশ্চেন, যেটা পলিটি পড়ার সময় আমরা দেখবো এগুলো। এই যে দেখো সিনোনিমে প্লেবিসাইট লেখাই আছে। রেড ট্যাপিজম যখন কোনো জিনিস ফর্মালি অফিসিয়ালি ডিলে হয়, রেজাল্টে দেখো অফিসিয়াল ফর্মালিটি রেজাল্টিং ইন ডিলে, যেমন WBCS পরীক্ষার অবস্থা এখন যেরকম বছরের পর বছর ধরে শুধু পিছিয়েই যাচ্ছে আর মাসের পর মাস পেছাতেই থাকে। সো অফিসিয়ালি ফর্মালি যখন কোনো রেজাল্টিং ডে পেছায় ডিলে করে তখন তাকে রেড ট্যাপিজম বলে। রেগালিয়া ড্রেস উইথ দ্য মেডেলস রিবনস ওয়ান্স অ্যাট অফিসিয়াল সেরিমনিজ, যেমন দেখবে যখন কোনো অ্যাওয়ার্ড সেরিমনি হয়, গভর্নমেন্টের ভালো একটা অ্যাওয়ার্ড পাবে, তখন দেখবে স্পেশালি ইউরোপে দেখা যায় সেই বড় বড় ড্রেস পরে পাথর টাথর অর্নামেন্টস মাথায় পরে রেড কার্পেটের ওপর দিয়ে হেঁটে আসে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য, দ্যাট ইজ কল দি রেগালিয়া। স্যাক্রিলেজ কোনো পবিত্র স্থানের দেখবি যে স্যাংটিটি ভায়োলেট করাকে, মানে যেমন তুমি মন্দিরে গেছো, মসজিদে গেছো, গিয়ে তুমি সেখানকার যে নিয়ম সেটাকে ভায়োলেট করছো, দ্যাট ইজ হচ্ছে পবিত্র স্থানের পবিত্রতাটাকে নষ্ট করা। সিনকিওর যেটা কিনা হাই স্যালারি উইথ লিটল রেসপন্সিবিলিটি, মানে এরকম অনেক চাকরি থাকে না, দেখবে তুমি বসে বসে হাওয়া খাচ্ছ, হাই তুলছো, অথচ মায়ের মাস গেলে 50-60 হাজার টাকা মায়না ঢুকে যাচ্ছে। অল্প দায়িত্বের সাথে বেশি পয়সার চাকরিকে বলা হয়ে থাকে। সলিলোকিউ এইটা যখন কেউ একা থেকে, স্পেশালি যারা অনার্স পড়েছো, লিটারেচার পড়েছো, সেখানে দেখতে পাবে কোনো তোমার ওটাকে কী বলে পোয়েট যারা, তারা সমুদ্রের পাশে একাকিত্বে দাঁড়িয়ে যে কবিতার যে স্পিচ দেয়, দ্যাট ইজ কল সলিলোকিউ। মানে সলিটিউডের মধ্যে যে লোকিউটা দেওয়া হয়, দ্যাট ইজ সলিলোকিউ। সলিটিউড মানে একাকিত্বের মধ্যে যে স্পিচ দেওয়া হয়। আচ্ছা, এরপর আসে হচ্ছে স্পোরিফিক, আ মেডিসিন দ্যাট ইনডিওর স্লিপস, যে একটা ওষুধ যেটাতে ঘুম এসে যাবে। সভেনির আ থিং কেপ্ট ইন মেমোরি অফ অ্যান ইভেন্ট, আমরা বলি না যে অমুক ঘটনা ঘটেছিল কোনো এক কালে, আমার এখনও মনে পড়ে চোখ বন্ধ করলে জিনিসটা, সো যেটা আমার মেমোরিতে রয়েছে ভালো। সোয়ান সং মানে হচ্ছে তোমার যেটা কোনো ওটাকে কী বলে, পোয়েট হোক, অথর হোক, তার জীবনের শেষ কাজ, মানে সেটা করার পর সে মারা যায়, লাস্ট লিটারারি ওয়ার্ককে বলা হয় সোয়ান সং। সোলার অবভিয়াসলি অফ দ্য সান, সূর্যের সাথে কানেক্টেড যেটা, সেটাই সোলার। ট্রান্সপারেন্ট স্বচ্ছ, যেটা দিয়ে এপাশ থেকে ওপাশ দেখা যায়, দ্যাট ইজ ট্রান্সপারেন্ট। ভেনিয়াল স্লাইট ফল্ট দ্যাট ক্যান বি ফরগটেন, সামান্য ভুল যেটাকে আমরা লঘু পাপ বলে থাকি, সামান্য ভুল ক্ষমা করে দেওয়া যায়। ভার্বেটিম রিপিটেশন অফ স্পিচ অফ আ রাইটিং ওয়ার্ড ফর দ্য ওয়ার্ড, অনেকে দেখবে একটা লেখার মধ্যে একই জিনিস বারবার রিপিট করতে থাকে একই ওয়ার্ড লেখার মধ্যে প্যাসেজে, দ্যাট ইজ কল ভার্বেটিম। ইউটোপিয়া একটা ইমাজিনারি ওয়ার্ল্ড যেখানে সব কিছু ভালো হয়, ঠিক আছে। আর ইমাজিনারি ল্যান্ড উইথ পারফেক্ট সোশ্যাল অর্ডার, যেখানে আমরা বলি না কি ইউটোপিয়ায় বসবাস করছিস, মানে কি স্বর্গের স্বপ্নে বাস করছিস, আমরা বলি না দিবার স্বপ্নে বাস করা, মানে যেখানে সব কিছু ভালো হচ্ছে, ইমাজিনারি ওয়ার্ল্ড। জোডিয়াক হচ্ছে যেখানে তোমার প্ল্যানেটগুলো, গ্রহগুলো কোথায় কি পজিশনে রয়েছে, যেটাকে আমাদের ওই যে রাশি টাশি বার করতে বোধহয় হেল্প হয়, বা জ্যোতিষীরা এগুলো জানে। ডায়াগ্রাম শোয়িং দ্য পাথ অফ প্ল্যানেট, যে ডায়াগ্রামের মাধ্যমে প্ল্যানেটগুলো কোথায় কি আছে সেইটার পজিশনটা দেখা যায়, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের পরের বিটাও কমপ্লিট করে দিলাম। পরের দিন অবশ্যই সামনে শনিবার এ আর বি পড়ে এসো, ঠিক আছে। এগুলো কিন্তু খুব বেশি কঠিন কিছু নয়, বাংলা মানেটা দেখলেই হবে, মুখস্থ করার পরপর মানে মুখস্থ করতে হবে না। আমি যেভাবে মুখে বাংলায় বলছি আমাকেও এভাবে বাংলায় বললেই হবে। দিদি এই বইটার কি ভোকাবুলারি সমস্তটাই লাগবে, মানে ওয়ার্ড ইডিয়াম ফ্রেজ অ্যান্টোনিম সিনোনিম এভরিথিং? একদম এই বইটা আজকের ক্লাস
আর বলছি আজকের ক্লাসে রেকর্ডেড ক্লাসটা পাঠানো হবে তো? বিকেলেই পাঠিয়ে দেবো, আপলোড হলেই পাঠিয়ে দেবো, রেকর্ড হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। কারো কোনো ডাউট আছে অনলাইন অফলাইন, যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারো। আচ্ছা, তোমাদের আজকে 25টা কম্প্রিহেনশন তো হয়ে গেছে, আমি এর পরের দিনকার পরের কম্প্রিহেনশনগুলো দিয়ে দেবো ওখানে গ্রুপে। বলো। লেফট নিচ্ছি। হ্যাঁ, কি বলছো? বলছি লেফট নিচ্ছি, লেফট নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে নেক্সট বুধবার ক্লাস আছে, বুধবার হিস্ট্রি আছে না? ঠিক আছে, 4 নাম্বার চ্যাপ্টার আছে। আর আগে 3 নাম্বার চ্যাপ্টারটার ক্লাসটা করে এসো, রেকর্ডেড ক্লাস থেকে ওটা দেখে এসো, ঠিক আছে? নাহলে 4 নাম্বারটা ধরতে অসুবিধা হবে। 1 2 পড়া কি স্পেকট্রাম পাওনি এখনও? ক্লাস দেখো তাহলেই হবে, বই না হলেও চলবে। আপাতত ক্লাসটা দেখে নাও, আর পিডিএফে নোট তো দেওয়া আছে, ক্লাসটা ভালো করে দেখে নোট থেকে 2বার রিডিং করে এসো, তাহলেই হবে। ঠিক আছে, তাহলে ক্লাস কমপ্লিট করলাম, টাটা, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, কালকে তোমরা কি কেউ